আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা, 25 তারিখ পরীক্ষা, হাতে আর একদিন সময় আছে। এমন সময় তোমাদের ফাইনাল মডেল টেস্ট এবং তোমাদের সর্বশেষ লাইভ ক্লাসটি পরীক্ষার আগে সর্বশেষ লাইভ ক্লাসটি করার জন্য তোমাদের সম্মুখে এসেছি। আহ, আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ তাআলার রহমতে, এবং তোমরা বেশ ভালো একটি প্রস্তুতি নিয়ে তোমাদের পরীক্ষার জন্য তোমরা আহ, একটি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার জন্য নিজেকে রেডি করে রাখছো। তো আজকে আমাদের সর্বশেষ লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমরা একটি মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে কিভাবে আমরা পরীক্ষায় সকল প্রশ্নের উত্তরগুলো করব বা উপস্থাপনগুলো করতে পারি সে ব্যাপারে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও আজকে আমাদের সর্বশেষ লাইভ ক্লাসে। আলহামদুলিল্লাহ, সবাই আসছে, সবাই আস্তে আস্তে একে একে চলে আসছো। তো আজকে আমাদের একটি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিব আমরা, এবং এই পরীক্ষার মাধ্যমে মূলত আমাদের আজকের ক্লাসটির ব্যাপারটা আবর্তিত হবে। সাথে সাথে আমি তোমাদেরকে আলোচনা করবো যে তোমরা কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলোকে উপস্থাপন করতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, তারপর তোমাদেরকে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি মডেল টেস্ট তোমাদের জন্য আমি উপস্থাপন করছি। শেষ মুহূর্তে মডেল টেস্টটি পড়ে গিয়ে তোমরা যদি নিজেকে যাচাই করে নাও তাহলে বেশ ভালোই হয় আর কি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা অলরেডি এসেছো, সালাম দিয়েছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো শুরু করছি। দেখো, প্রথমে একটা মডেল কোশ্চেন আমরা দেখি। ধরো এরকম একটা প্রশ্ন তোমরা পরীক্ষার হলে গিয়ে পেলে। পরীক্ষার প্রশ্নটি পেয়ে তোমার প্রথম কাজ হচ্ছে পরীক্ষার প্রশ্নটি ভালো করে পড়া, এবং তিনটি পার্ট, তথা পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এগুলোকে দেখা যে আমার পরীক্ষায় কি কি আসলো, আমি কি কি উত্তর করব, আমি কোন পার্ট দিয়ে উত্তর করব। তোমরা একটা প্রশ্ন করে থাকো যে স্যার আমি কোন পার্ট দিয়ে শুরু করব, এমন কোনো কথা আছে কিনা। এরকম কোনো নিয়ম নেই যে তোমাকে প্রথম পার্ট থেকেই শুরু করতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি যে পার্ট দিয়ে উত্তর করবে শুরু, সেটাই সঠিক। তবে আমার পরামর্শ হচ্ছে প্রথম পার্ট থেকে, অর্থাৎ পার্ট এ থেকে লেখা শুরু করলে ভালো হয়। তবে সতর্কতার বিষয়টা হচ্ছে তোমাদের যে পার্ট দিয়ে তোমরা লেখা শুরু করেছো সেই পার্টটাকে শেষ করে আরেকটি পার্টে যেতে হবে। তুমি একটা পার্ট শেষ না করে আরেক পার্টে যেতে পারবে না, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমরা তো এই ফাইনাল মডেল টেস্টের ব্যাপারে তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো, এবং তোমাদের মধ্যে যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যদি আমাকে করো, আমি তোমাদেরকে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যাচের ছাত্রছাত্রীদের। আজকের ক্লাসটি মূলত ব্যাচেই করানো উচিত ছিল হয়তো, কিন্তু ক্লাসটি সকলের সাথে করছি। তো ব্যাচের ছাত্রছাত্রীরা এতে কিছু মনে করে না। তো সকলের জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে তোমাদের পরশুদিনের পরীক্ষার জন্য। তো সবাই আজকে মিলে আমরা ক্লাসটি করছি, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ প্রস্তুতি নিশ্চিত করছি। এবং কি কি আমাদের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে বললে আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। 12 নং প্রশ্নটি কিভাবে লিখবো? আনসার টু দ্য কোয়েশ্চেন নং দিয়ে শুরু করবো কি? হ্যাঁ, অবশ্যই। 12 নম্বর প্রশ্ন আনসার টু দ্য, যে কোনো প্রশ্নই আনসার টু দ্য কোয়েশ্চেন নং দিয়ে শুরু করবে। থ্যাংক ইউ। দেখো, একটা প্যাসেজ, প্রথমে আমরা যেটা বলেছি যে প্রশ্নটি আমরা, ধরো এই প্রশ্নটা আমরা হাতে পেলাম। আমাদের পরীক্ষার মার্কস হচ্ছে 80 নম্বর। তোমরা জানো যে 80 মার্কসের তোমাদের পরীক্ষা হয়, আর হচ্ছে 20 মার্কস হচ্ছে তোমার ইন কোর্স, আর
হ্যাঁ, 20 মার্কস হচ্ছে তোমার ইন কোর্সের উপর ভিত্তি করে, আর তোমার পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। তবে তোমাদের তো 4 ঘন্টা দিয়েছে স্পেশাল একটা বিজ্ঞপ্তির মাধ্যমে। তো দেখো। আচ্ছা, মাসুমা বলেছো হি হোপড দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। উড গেট হবে মাসুমা, এর কারণ হচ্ছে তোমার দ্যাট এর বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে উড প্লাস ভি ওয়ান বসে। স্যার পার্ট সি তে 7 এর পর 9 তারপর 5 এমন করলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই আফরোজ লিখন। তুমি তোমার প্রশ্নের উত্তরটা মানে প্রশ্নের উত্তর ঠিক করলে দাগ নম্বর এলোমেলো হলে সমস্যা নেই। তবে এক পার্ট থেকে আরেক পার্টে যাওয়া যাবে না, শিফট করা যাবে না। এক পার্ট শেষ করে আরেক পার্টে যাবা, ঠিক আছে? আর পরীক্ষার আগে প্রশ্নে অবশ্যই লিখে নেবা যে কোন পার্টের উত্তর করছো, পার্ট এ, পার্ট বি বা পার্ট সি, এরকম করে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জাস্ট কমেন্টে বলবা। ধরো যাক এমন একটি প্রশ্ন তুমি পরীক্ষার হলে পেয়েছো। এখন প্রশ্নটা পাওয়ার পরে তোমাকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, দেখতে হবে যে তুমি কেমন, তোমার কমন বেড়েছে। তারপরে আমরা প্যাসেজটা ভালো করে পড়ে প্যাসেজের উত্তর করার চেষ্টা করব বা শুরু করব। পরীক্ষা যেহেতু 4 ঘন্টা সময় পাবে, সেহেতু সব প্রশ্নের উত্তর করার মানে যথেষ্ট পর্যাপ্ত সময় পাবে। সো এটা নিয়ে টেনশনে কিছু নেই। সো আমি বলবো তোমরা ধারাবাহিক উত্তর করেই ভালো হয়, মানে তোমার এক দাগ থেকে শুরু করে উত্তরটা শুরু করলে ভালো হয়। আচ্ছা, আমি একটা প্যাসেজ ফাইনাল মডেলের জন্য সেট করেছি, সেটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। আমাদের বর্তমান সময়ে আহ, হাসান, হ্যাঁ সময় দেওয়ার কথা ইনশাল্লাহ। দেখি ক্লাসটা ডিগ্রি ছাত্রছাত্রীদের তো আসলে শেষ সময় তো। ডব্লিউএস বানিয়ে লিখলে কি 2 নম্বর পাবো? ডব্লিউএস বানিয়ে লেখা তো কোনো জিনিস না। ডব্লিউএস তো তোমাকে সূত্র পড়তে হবে, অ্যাডভার্টাইজমেন্ট স্টার দিয়ে। আচ্ছা, আমরা একটু একটা কাজ করি, তোমরা এলোমেলো উত্তর না করে তোমরা যদি মনে করো যে টপিক আলোচনা করছি সেই সময় সেই টপিকের উপর প্রশ্নটা করো, তাহলে বোধহয় একটু ভালো হয়। তো এখানে মনিরুল বলেছো স্যার আমরা যদি 50 মার্কসের নিয়ম দেই তাহলে 7 থেকে 8 পেতে পারি, নাকি 3 থেকে 4 করে দেবে? মানে 50 মার্কসের নিয়ম দেই, মানে নিয়ম বলতে শর্ট টেকনিক না? শর্ট টেকনিক লিখলে নম্বর খুব কম পাওয়া যায়, এটা হচ্ছে সত্যি কথা, হেভি গ্যারান্টি আছে। হ্যাঁ, ঠিক আছে। আহ, মানে বিষয়টা হচ্ছে তোমার পড়াটা তো অনেক রকমের হয়, তো এটা হচ্ছে রাজুদার পড়াটার মতো হয়ে যায়, মানে শর্ট টেকনিক লেখা একটা দিয়ে অনেক লেখা মূলত মানসম্মত হয় না। সেটা হচ্ছে ওই 20 টাকা মানে 30 টাকা পড়াটা হয়ে যায়, ঠিক আছে, পকেট পড়াটা। ডব্লিউএস কোশ্চেন বানিয়ে লিখলে, ডব্লিউএস কোশ্চেন বানাই লেখার কোনো নিয়ম না। ডব্লিউএস কোশ্চেন তো সূত্র দিয়ে লিখতে হয়, ডব্লিউএস কোশ্চেন বানাই লিখবে কেন? বানাই লেখার কি আছে? ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতো করে যাই, তাই তো? দেখো আমাদের স্যার আমাদের কোন কোন সাইড আসার সম্ভাবনা আছে সেটা আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। এখন তো আজকে সাজেশন আলোচনার আর দিন না, তোমাদের সাজেশন তো অলরেডি দেয়া আছে, তো নতুন করে কিছুই বলার নেই। আর তোমরা তোমাদের এই মুহূর্তে অনলাইনে বেশি ঘোরাঘুরি না করাই ভালো। তোমরা বই পড়ার প্রতি মনোযোগ দাও। শেষ মুহূর্তে শর্ট সাজেশন বলে কিছু থাকে না, সাজেশন যেটা আগেই দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট প্রস্তুতি নেওয়ার পালা। যাই হোক, আমরা সময় অনেক গিয়েছে। আমি প্যাসেজটা একটু দেখছি বা পড়ছি, খেয়াল করো তো তোমরা পারো কিনা। এই প্যাসেজটা মানে হচ্ছে আইল্যান্ড, মানে তোমার সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে। সম্প্রতি বাংলাদেশে সেন্ট মার্টিন আইল্যান্ড বেশ আলোড়ন তৈরি করেছে। এর অনেক কারণ রয়েছে, হয়তো অনেকে রাজনৈতিক বা জিও পলিটিক্যাল একটা বিষয় এর সাথে সংশ্লিষ্টতা খুঁজে পান। কিন্তু সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্ট তারা এই সেন্ট মার্টিনে হচ্ছে তোমার কি আহ, সেন্ট মার্টিনে যেটা করেছে সরকার, সেটা হচ্ছে তোমার আহ, উম, মানুষের যে তোমার আহ, মনিরুল বলছে স্যার আমরা যে শর্টকাট শিখছি এখন কি করব? শর্টকাট সবগুলো শেখা ভালো না, আহ, কিছু কিছু শর্টকাট শেখা ভালো। নম্বর পাবে না সেটা বলছি না, তবে পর্যাপ্ত নম্বর পাবে না আর কি। স্যার প্রত্যেক প্রশ্নের আগে কি পার্ট লিখতে হবে? তা প্রত্যেক প্রশ্নের আগে না জাহিদ খান, শুধু প্রথমে লিখে নেবা পার্ট এ, তারপরে হচ্ছে পার্ট এর ভিতরে তারপর যে প্রশ্নগুলো উত্তর করবা সেটা। পার্ট এ শেষ হলো, তারপর আবার পার্ট বি লিখবা, পার্ট বি শেষ হলো আবার পার্ট সি লিখবা। প্রত্যেক প্রশ্নকে পার্ট লেখার দরকার নেই, বরং সেটা ডিস্টার্বিং হবে। ঠিক আছে, দেখো কি বলেছে তোমার। আলহামদুলিল্লাহ। তো দেখো শুরু করছি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের সেন্ট মার্টিন সম্পর্কে একটা গুজব রয়েছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন নাকি কেউ নিয়ে গেল। ব্যাপারটা তা না, আসলে সেন্ট মার্টিন হচ্ছে আমাদের একটি বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ, যেটা একটি নৈসর্গিক সৌন্দর্যের জায়গা, আমাদের বাংলাদেশের একটি গর্ব। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে অতিরিক্ত পর্যটকদের কারণে, ওভার ট্যুরিজমের কারণে আমাদের যে তোমার ইকো ট্যুরিজমটা ব্যাহত হচ্ছে, অর্থাৎ বাস্তুতান্ত্রিক যে পর্যটন সেটা ব্যাহত হওয়ার কারণে সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট
বা বিগত সরকারও যেটা করেছিলেন যে এই তোমার সেন্ট মার্টিনে যে পর্যটকদের সংখ্যাটা লিমিট করেছিলেন বা সীমিত করেছিলেন। তো এই সাম্প্রতিক বিষয়টা দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। সো এর জন্য তোমাদেরকে একটা প্যাসেজ এর জন্য প্র্যাকটিস করাচ্ছি শেষ মুহূর্তে বা শেষ ফাইনাল মডেল টেস্টে। আজকে একটু যাচাই করে দেখি কে কত পাও বা কে কত পাচ্ছ পরীক্ষায়। তেমনটি বা প্রস্তুতি যদি কোথাও কারো ঘাটতি থেকে থাকে, একটা দিন সময় আছে, এর মাঝে না হয় নিজেকে ঝালাই করে নিতে পারলে। প্রথমে প্যাসেজটা যদি একটু পড়ি, খেয়াল করো কি রয়েছে। এখন প্রশ্নের উত্তর না করি, আমরা আগে প্যাসেজটা দেখি। আগে প্যাসেজ পড়ি, তারপরে প্যাসেজ সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে প্যাসেজের প্রশ্ন আপাতত করো। আমরা পার্ট বাই পার্ট যখন আলোচনা করবো একটা একটা পার্ট, তখন সেই পার্টের আলোচনা তখন করবা, ঠিক আছে? তখন উত্তর দিলে বরং প্রাসঙ্গিক হবে। আর এখন যদি এলোপাথারি ভাবে সকলের উত্তর দিয়ে দেই, তাহলে হয়তো এলোপাথারি হয়ে যাবে। এর জন্য আমরা পার্ট বাই পার্টে আসি। প্রথমে প্যাসেজটা একটু পড়ে আসো। দি আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দ্বীপ is the only coral island, একমাত্র প্রবাল দ্বীপ in Bangladesh located in the northeastern part of Bay of Bengal. বঙ্গোপসাগরে তোমার হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত। দি রাফলি মানে হচ্ছে প্রায়, অলমোস্ট, সিনোনিম বলতে পারো অলমোস্ট। দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড তোমার হচ্ছে দি রাফলি ফ্ল্যাট আইল্যান্ড তোমার হচ্ছে প্রায়, ফ্ল্যাট মানে হচ্ছে সমান, আইল্যান্ড ইজ অনলি অ্যাভভ 3.6 মিটার অ্যাভভ দ্য সি লেভেল। এই দ্বীপটি হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠ থেকে 3.6 মিটার উপরে। দি এন্টায়ার আইল্যান্ড, পুরো দ্বীপ, ক্যান বি ওয়াকড অ্যাবাউট ইন 3 আওয়ার্স। পুরো দ্বীপটিতে 3 ঘন্টার মধ্যে হেঁটে বেড়ানো যায়। দি আইল্যান্ড ইজ নোন ফর ইটস ইউনিক মানে অসাধারণ, অসাধারণ বা আনকমন ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, যেখানে রয়েছে সাদা বালুময় সৈকত। ফ্রিঙ্কড হচ্ছে সংযুক্ত বা পরিবেষ্টিত, তুমি বলতে পারো বর্ডার্ড বা কভার্ড, বাউন্ডার্ড, এরকম বর্ডার্ড বলতে পারো বা সীমানা বেষ্টিত। উইথ কোকোনাট পামস, নারিকেল গাছ দিয়ে। অ্যান্ড ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যময়, আর মেরিন মানে হচ্ছে সামুদ্রিক লাইফ। বৈচিত্র্যময় সামুদ্রিক লাইফে জীবন দিয়ে বা জীব দিয়ে এই দ্বীপটি পরিবেষ্টিত। তাহলে প্যাসেজের প্রথম অংশে হচ্ছে তোমার প্যাসেজের প্রথম অংশে আমরা কি করলাম যে সেন্ট মার্টিন আইল্যান্ডের পরিচয়টা জানলাম। এবার সেন্ট মার্টিন আইল্যান্ডের যে বিপদগুলো বা বর্তমানে সেন্ট মার্টিন আইল্যান্ড যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে সে ব্যাপারে একটু আলোকপাত করা যাক। আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডে যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে পর্যটক যাচ্ছেন। তো প্রচুর পরিমাণে পর্যটক যাওয়ার কারণে আমাদের সেন্ট মার্টিনের যে বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, ইকোলজি যেটা, সেটা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তো সেই ব্যাপারটা একটু আলোচনার ব্যাপার এখানে করেছে। দেখো এখান থেকে, আচ্ছা, ডিউ টু দ্য এক্সপ্যানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, আনরেগুলেটেড মানে অনিয়ন্ত্রিত বা অনিয়মিত, ট্যুরিজম পর্যটন, অর্থাৎ অনিয়মিত বা অনিয়ন্ত্রিত পর্যটনের প্রসারের কারণে দি আইল্যান্ড ইজ ফেসিং, এই আইল্যান্ড মানে দ্বীপটি ফেস করছে, মুখোমুখি হচ্ছে, ইনক্রিজিং ইরোশন মানে হচ্ছে ভাঙন বা ক্ষয়। এই দ্বীপটি ভাঙনের কবলে পড়ছে বা ক্ষয়ের কবলে পড়ছে। কন্টামিনেশন মানে হচ্ছে দূষণের কবলে পড়ছে। আচ্ছা, আর কিসের কবলে পড়ছে দেখো, আচ্ছা, তো কি বলছে, কন্টামিনেশন দূষণের কবলে পড়ছে। অফ সারফেস উপরিভাগ, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জলের সমস্যা মানে তোমার দূষণে ভুগছে। ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ তোমার হচ্ছে বন্যপ্রাণীদের স্থানান্তরের সমস্যায় ভুগছে। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং জীববৈচিত্র্যের অভাবে ভুগছে। আদার থ্রেটস ইনক্লুডস, অন্যান্য হুমকিগুলো হলো কাটিং অফ স্যান্ড ডিউন ভেজিটেশন অর্থাৎ বালুর যে উদ্ভিদগুলো আছে সেগুলোকে কেটে ফেলা বা গাছপালাগুলোকে কেটে ফেলা। ফর ফুয়েল উড অর্থাৎ জ্বালানির জন্য। অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট, প্রচুর পরিমাণে হোটেল স্থাপন করার জন্য আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডে সমস্যা হচ্ছে। ডেগ্রেডেশন অফ স্যান্ড ডিউন হ্যাবিটাট অর্থাৎ বালুময় যে বাসস্থান সেগুলোর অবনতি ঘটছে।
দি হারভেস্টিং অফ টার্টেল এগস, কচ্ছপের ডিমের চাষ হচ্ছে সেখানে, সেটা ক্ষতিকর হচ্ছে। ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্সেস, প্রবাল সম্পদের মারাত্মক অপচয় হচ্ছে। টু অ্যাড্রেস দিস, এটাকে চিহ্নিত করার জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড, সরকার ঘোষণা করেছেন, সাম এরিয়াস অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের কিছু অংশকে ঘোষণা করেছেন অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, অর্থাৎ বাস্তুতান্ত্রিক ক্রান্তি এলাকা হিসেবে ঘোষণা করা করেছেন। প্রোহাইবিটিং, যেখানে তিনি নিষিদ্ধ করেছেন আনঅথরাইজড কনস্ট্রাকশনস দেয়ার, সেখানে অর্থাৎ আনঅথরাইজড অর্থাৎ মানে তোমার যেটা বেআইনি তোমার নির্মাণ বা স্থাপনা তিনি নিষিদ্ধ করেছেন সরকার। গেল। তাহলে আমাদের এটা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডের যে সমস্যাগুলো হচ্ছে সেটা। তারপরে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের পদক্ষেপ, সেটা দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু লিমিট, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন টু লিমিট মানে হচ্ছে সীমিত করতে, দ্য নাম্বার অফ টুরিস্ট, পর্যটকদের সংখ্যাকে সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন, ভিজিটিং সেন্ট মার্টিনস আইল্যান্ড ফর 4 months, 4 মাস ধরে সেন্ট মার্টিন আইল্যান্ডকে ভ্রমণ করার জন্য তারা লিমিট করেছেন পর্যটকদের সংখ্যা, ফ্রম নভেম্বর টু ফেব্রুয়ারি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পর্যটকদের সংখ্যাটা তিনি মিনিমাইজ করেছেন। ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে a maximum of 2000 tourists will be allowed to visit the island daily, প্রতিদিন 2000 টুরিস্টকে অনুমতি দেওয়া যাবে, and they can stay overnight, এবং তারা সেখানে এক রাত থাকতে পারবে। In February, however, no tourists, ফেব্রুয়ারি মাসে কোনো টুরিস্ট will be permitted to visit the island, আইল্যান্ডকে ভিজিট করতে পারবে না, as কারণ it will undergo cleaning and maintenance, কারণ ওই সময়টায় সেন্ট মার্টিন আইল্যান্ডকে ক্লিন করার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য দরকার হবে। তো সেন্ট মার্টিন আইল্যান্ডের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। দেখো এরপরে আমাদের প্রশ্নগুলো রয়েছে, আমরা প্রশ্নগুলো পরীক্ষায় দেখো প্রথমে প্যাসেজটা খুব মনোযোগ সহকারে পড়বো। আমরা যেটা পরীক্ষা করে থাকি যে অনেকের পড়ার সময় থাকে না, তখন আমরা প্রশ্নটা আগে দেখি, মানে 4টা প্রশ্ন কি কি দিছে সেইটা দেখে আমরা প্যাসেজে খুঁজি লাইন, তাই না? হ্যাঁ, সেটাও হয়, পরীক্ষার সময় তো অত সময় থাকে না পড়ার, তারপরে বলবো যদি পারো একবার পড়ে নাও, পড়ে নিয়ে একবার দেখো যে কি কি বলছে, জাস্ট 2-1 মিনিট একটু স্কিমিং করে যাও, একবার একটু চোখের দেখা পড়ে যাও। তো এটা পড়ার পরে তুমি এই যে প্রশ্নগুলো আছে তখন এই প্রশ্নগুলো দেখে কোথায় কোথায় উত্তর থাকতে পারে সেটা তারপরে বুঝে প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে নাও। আচ্ছা, প্রথম প্রশ্নটা করেছে, হোয়ার ইজ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন লোকেটেড, অর্থাৎ আচ্ছা কি বলেছে যে তোমার হোয়ার ইজ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন লোকেটেড, সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত, এটা চেয়েছে। তো প্যাসেজটা পড়লে নিশ্চয়ই তুমি পেয়ে যাবে। তারপরে হোয়াট আর দ্য প্রবলেমস দ্য আইল্যান্ড ফেসিং নাও, মানে হচ্ছে দ্বীপটি কোন কোন সমস্যাগুলো ফেস করছে। তারপরে হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য টাইম স্প্যান টু লিমিট দ্য নাম্বার অফ ভিজিটার্স, অর্থাৎ ভিজিটরসদের সংখ্যাটাকে কমানোর জন্য লিমিটটা কত, মানে টাইম স্প্যানটা কি, মানে কখন থেকে কখন সরকার ভ্রমণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটা। আচ্ছা গেল, এটা বলতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, প্যাসেজটি মেইন আইডিয়াটা লেখো। তাহলে এখন 4টা প্রশ্ন তোমার থাকবে পরীক্ষায়, 4টা প্রশ্ন তুমি কি করবে, 4টা প্রশ্ন তোমার হচ্ছে এই 4টা প্রশ্ন প্যাসেজ থেকে খুঁজে তুমি উত্তর করার চেষ্টা করবে। আমরা যদি একটু উত্তরটা দেখি, যে প্রথম প্রশ্নটা বলেছে হোয়ার ইজ দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন লোকেটেড, তো সেটা মনে করো প্যাসেজ থেকে আমরা যদি খুঁজি, এইখানে দেখো আমরা প্যাসেজের যে প্রথম লাইনটা আছে, দি আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল। তোমরা যারা একটু কম পারো তারা এই পুরো লাইনটাই ভিতরে দেখো, আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ডের যে অবস্থান সেটা ভৌগোলিক অবস্থানটা এখানে দেওয়া রয়েছে, তো এই লাইনটা উঠাই দিলে কিন্তু হয়। আর যারা মনে করে একটু মোটামুটি বানাই লিখতে পারো বা প্রশ্নগুলোকে সেট আপ করতে পারো, তারা ধরো এখানে আমি যেভাবে লিখেছি এইভাবে লিখতে পারো। ধরো পরীক্ষা আমরা কি করব, প্রথমে লিখে নেবো যে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, লিখে এটা আমরা মাঝ বরাবর লিখবো, এটা বাম বরাবর লিখবো না। কারণ হচ্ছে দেখো এ এবং রোমান এটা মিলে যেতে পারে, নম্বরের উত্তর করছো এটা স্যার হয়তো নাও বুঝতে পারেন তোমার লেখার কনজেস্টেড হয়ে গেলে, এর জন্য
তোমাকে বলবো যে এটা তুমি কোথায় লিখবা, মাঝখান বরাবর লিখবা। ঠিক আছে, গেল। এবার মাঝখান বরাবর লিখে তুমি প্রশ্নের উত্তরটা করতে পারো। 1 নম্বরের উত্তর, The island of Saint Martin is located in the northeastern part of Bay of Bengal। যদি বানাই লিখতে পারো, অথবা প্যাসেজের ওই লাইনটি তুমি তুলে দিলেও নম্বরটা পাবে, কোনো সমস্যা নেই। কারণ প্যাসেজের প্রশ্নের নম্বর হচ্ছে 1, এখানে নম্বর কাটাকাটির অপশন খুবই কম, মানে সাধারণত কাটেন না, উত্তরটা তথ্য আসলেই মোটামুটি নম্বরটা দিয়ে দেন। সো এখানে টেনশনের বিষয় নেই। তবে ভালো হয় ক্রিয়েটিভ ভাবে যদি উত্তর করতে পারো, বেশ ভালোই হয়। সেটা না করতে পারলে সমস্যা নেই, প্যাসেজ থেকে উত্তরটা দেখে লিখলেও যথেষ্ট হবে। গেল এটা। বি নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, যে হোয়াট আর দ্য প্রবলেমস দ্য আইল্যান্ড ফেসিং নাও। আইল্যান্ড এই বর্তমান সময়ে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে। তুমি যদি দেখো, আমরা এখানে কিন্তু পেয়েছি যে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে। এই জায়গাটা যদি তুমি লেখো, যে এখান থেকে যদি লেখো, the island is facing increasing erosion, contamination of surface and groundwater, wildlife displacement and loss of biodiversity। এই সমস্যাগুলো, ঠিক আছে, এটা তুমি লিখে দিতে পারো। আমি যেমন তোমার মনে করো যেভাবে লিখেছি তোমাকে দেখাই পরীক্ষায় কিভাবে আমি উপস্থাপন করতে পারি। তো 2 নম্বরে লিখতে পারি, the island is facing increasing erosion, contamination of surface and groundwater, wildlife displacement and loss of biodiversity। ঠিক আছে, এইভাবে তোমরা উত্তরটা করে দেবে। 3 নম্বর, the interim government has decided to তারপর সি নম্বর প্রশ্ন করেছিল কি, what is the time span to limit the number of visitors। দর্শকদের সংখ্যা বা পরিদর্শকদের সংখ্যা বা ভ্রমণকারীদের সংখ্যা সরকার কত থেকে কত কমিয়েছেন, কোন মাসে কমিয়েছেন। এখান থেকে তুমি এই লাইনটা লিখে দিলেই কিন্তু তোমার উত্তরটা হয়ে যাচ্ছে, যে the interim government has decided to limit the number of tourists visiting St. Martin's Island for 4 months from November to February। তো এই জায়গাটুকু লিখে দিলে কিন্তু তোমার এই লাইনের উত্তরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমরা একটু এই করো, শেয়ার করে দিও লাইভটা, যারা দেখছো বিভিন্ন গ্রুপে, তারা এই ক্লাসটা করলে হয়তো অনেকে উপকৃত হবে, এর জন্য আর কি। রাইট ডাউন দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তারপর 4 নম্বর প্রশ্নটা বলেছে রাইট ডাউন দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। প্যাসেজটি মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা মূলত প্যাসেজে তুমি উত্তর পাবে না, প্যাসেজে লাইন লিখলে মোটামুটি হয় না, কেননা মেইন আইডিয়াটা তোমাকে প্যাসেজটা বুঝে তারপর তোমাকে মেইন আইডিয়াটা লিখতে হয়। তো আমাদের এই প্যাসেজের মূল আইডিয়াটা কি বলো, আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে the problems what the Saint Martin Island is facing। সেন্ট মার্টিন আইল্যান্ড যে সকল সমস্যাগুলো ফেস করছে সেটা হচ্ছে মেইন আইডিয়া, and the solution to this problems, এবং এই সমস্যার যে সলিউশন, সমাধান, সেটা নিয়ে মূলত প্যাসেজের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরীক্ষায় কি করব, এই যে 4টা প্রশ্ন আমরা প্রথমে লিখবো আনসার টু দ্য কোশ্চেন নং 1, এ নম্বর লিখে বাম পাশে আমরা কি করব 1 2 3 4 5 4 এগুলো লিখবো। তোমরা অনেকে এখানে তো অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখেছো, আবার কেউ কেউ এখানে অ্যান্স লেখো। এই কাজটা ভুলেও করো না, ঠিক আছে? এই কাজটা কেউ ভুলেও করবা না। অ্যান্স অনেকে লেখো, এটা অনেকেই আছে লেখো, তোমরা এটা করবা না, এটা কেউ করো না। এটা করলে যে নম্বর পাবা না আমি সেটা বলছি না, তবে এটা করাটা ঠিক না। কারণ কি বলো তো, তুমি প্রথমে উপরে তো লিখেই নিয়েছো যে আনসার টু দ্য কোশ্চেন নং 1, তো আবার অ্যান্সার লেখার কি প্রয়োজন, তাই না? তো এখানে তুমি অ্যান্সারটা লিখবা, মানে অ্যান্স করে লিখবা না, সরাসরি উত্তরটা লিখে দেবা। আচ্ছা, তো তোমার এই যে প্রশ্নে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এ নম্বরের প্রশ্নের উপর, আমি সেটা এখন একটু দেখি। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লিয়ার লিখে দেবে যে প্রশ্নে এ নম্বরের প্রশ্নে তোমাদের কোনো প্রশ্ন নেই। আব্দুল রহিম বলেছো, স্যার এ পার্ট যদি পরে লিখি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, তোমার যে পার্ট ভালো লাগে তুমি সেই পার্ট দিয়ে লেখা শুরু করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ খালিদ সাইফুল্লাহ। স্যার লাস্টেরটা বুঝাই দেন। লাস্টেরটা হচ্ছে চেয়েছে কি, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া, মানে এই প্যাসেজে কি আলোচনা করা আছে। এরকম প্রশ্ন যদি করে তাহলে তোমাকে এই প্যাসেজের আলোচ্য বিষয়টা কি সেটা বুঝে সেই আলোচ্য বিষয়ের নামটা লিখতে হবে। তো এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি বলো তো? আমরা এই প্যাসেজটাই কি আলোচনা করেছিলাম? এই প্যাসেজটা আলোচনা করেছিলাম দ্য প্রবলেমস হোয়াট দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ ফেসিং অ্যান্ড দ্য সলিউশন টু দিস প্রবলেমস। সেন্ট মার্টিন আইল্যান্ড হচ্ছে তোমার কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যার সমাধানের উপায়গুলোর পদক্ষেপগুলো কি নিয়েছেন সরকার। এটাই তো মূলত আমাদের আলোচ্য বিষয় ছিল প্যাসেজের। তো সেই আলোচ্য বিষয়টা তোমরা এটা তুলে দিবে। আচ্ছা, এই পার্ট সবার শেষে লিখবা, কোনো সমস্যা নেই।
4 মানে কি 4 নম্বরটা কি প্যাসেজ থেকে লিখবো, প্যাসেজটা বুঝে লিখতে হবে স্যার। 2 নংয়েরটা তে যান, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কি থাকে এরপরে, আমাদের তো বললাম যেটা আমাদের প্রশ্নের পরে, তো প্যাসেজ থেকে দুটো প্রশ্ন থাকে, একটা হচ্ছে তোমার কোশ্চেন, অ্যান্সারিং কোশ্চেন, এটা আমরা একটু আগে পড়লাম। আরেকটা প্রশ্ন থাকে, এটা তোমাদের কাছে একটু কঠিন, সবার কাছেই কঠিন, মানে ম্যাক্সিমামের কাছে কঠিন, সবার কাছে বলবো না, জাস্ট ম্যাক্সিমামের কাছে কঠিন, সেটা হচ্ছে বি নম্বর, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রশ্নটা ভালো করে পড়ো, তোমরা অনেকে বলো যে স্যার কোনটা দিয়ে বাক্য রচনা করতে হবে, তো প্রশ্নের ভিতরে লেখা আছে কোনটা দিয়ে বাক্য রচনা করতে হবে। বলেছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলোর অর্থ লেখো, ইন ইংলিশ, ইংরেজিতে অর্থ লেখো, অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস, নিজের ভাষায় বাক্য রচনা করো উইথ দ্য বেস ওয়ার্ড। এইখানে দেখো লেখা আছে বেস ওয়ার্ড। বেস ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, মানে হচ্ছে যে তোমার বেস যে শব্দটা দেয়া আছে এখানে, এই শব্দটা দিয়ে মূলত বাক্য রচনা করতে হবে। ক্লিয়ার? প্যাসেজে কিন্তু বলা আছে যে কোন শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হবে। আচ্ছা, কি বলেছো রাজীব? কমেন্টে বলেছো স্যার শেষের প্রশ্নে যদি প্যাসেজ থেকে লিখে দিলে নম্বর দিবে শেষের থেকে। শেষের থেকে মানে আসলে তো সেটা এরকম হওয়ার কথা না, কারণ হচ্ছে প্যাসেজটার মেইন এরিয়া তোমাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে রাজীব, না হলে তো হয় না, তাই না? হয় না। রাফি, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা কমেন্টটা মানে যে সকল প্রশ্ন তোমরা করতে চাও সকলের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দিব, তবে যে পার্টটা যে সময় আলোচনা করতেছি সেই পার্টের সময় সেই পার্টের প্রশ্নটা করো। আমরা এখন প্যাসেজ নিয়ে আলোচনা করছি, তো প্যাসেজ পার্টের প্রশ্নটা এখন করো। লেটার বা অন্যান্য যে আইটেম আছে সেটা আমরা ওই আইটেমে যখন যাব আলোচনায় তখন করো, তখন উত্তর দিলে সুবিধা হবে। হ্যাঁ, আব্দুর রহিম বলেছো বেস ওয়ার্ড মানে যেটা আছে সেটা, রাইট, যেটা আছে সেটা। হ্যাঁ, মাসুমা বলেছো যে কোন পার্টটা আগে দিলে সুবিধা হবে আমাদের। মাসুমা, আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করি তোমরা ধারাবাহিকভাবে লিখবা, তবে তোমার পার্ট যেটা তোমার ইচ্ছা তুমি সেটা লিখবা। তবে আমি বলি যে পার্ট এ প্রথমে অ্যান্সার করলা, পার্ট বি পরে করলা, পার্ট সি শেষে করলা, এই আর কি। আর তোমার কাছে যদি মনে হয় যে না স্যার আমি পার্ট এটা পরে করবো, মানে প্যাসেজটা পরে লিখবো, সেক্ষেত্রে সাজেস্ট করবো গ্রামার দিয়ে আগে শুরু করো, গ্রামার দিয়ে আগে শুরু করো। ঠিক আছে, যদি তুমি মনে করো যে পার্ট এর অ্যান্সার আমি এখন করব না, আমি পার্ট এর অ্যান্সার পরে করবো, তো সেক্ষেত্রে বলবো তুমি গ্রামার দিয়ে শুরু করো, পার্ট বি থেকে শুরু করো। মনিরুল ইসলাম বলেছো পার্ট বি তো পারি না, কিভাবে উত্তর করব? মনিরুল, পার্ট বি না পারলে ভাই ভালো রেজাল্ট হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, আবার পাস করার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য পার্ট বি তে গুরুত্ব একটু দিতেই হবে, যতটুকু সময় আছে পড়তে হবে। মোহাম্মদ হৃদয় প্রশ্ন করেছো স্যার সমার্থক শব্দ না দিয়ে শুধু বেস ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করলে কি নম্বর পাবো? হাফ করে পাবে মোহাম্মদ হৃদয়, হাফ করে নম্বর পাবে। অর্থাৎ তোমরা যদি এই শব্দগুলোর অর্থ তুমি লিখতে পারছো না, কিন্তু তুমি এই শব্দটা দিয়ে বাক্য রচনা করতে পারছো, তাহলে তুমি হাফ নম্বর পেতে পারো, সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই হচ্ছে আমাদের কথা। তো দেখো রাফলি মানে হচ্ছে তোমার প্রায়, ফ্রিঙ্কড হচ্ছে পরিবেষ্টিত, কন্টিমিনেশন দূষণ, লিমিট সীমা, এক্সপেনশন প্রসারণ বা বৃদ্ধি, টুরিস্ট মানে হচ্ছে পর্যটক। তো এবার দেখো কোনটার অর্থ তোমরা পারো বা না পারো, আমি একটু তোমাকে দেখাচ্ছি। আজকে তো আসলে তোমাদের জিজ্ঞেস করলে ভালো হতো, কিন্তু সময় অতটা হবে না, এর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পরীক্ষা লিখবা। ধরো এখানে আমরা কি লিখতে পারি, যে আমরা পরীক্ষায় লেখার ক্ষেত্রে একটা বক্স করতে পারি। বক্স করে লিখতে হবে এমন কোনো কথা নাই, তবে বক্স করে লিখলে ভালো হয়, স্যারের খাতাটা দেখতে সুবিধা হয়, নম্বরটা দিতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম বক্সে লিখে নেব গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ড, অথবা তুমি এখানে বেস ওয়ার্ডও লিখতে পারো, ইচ্ছা তোমার, এখানে গিভেন ওয়ার্ড না লিখে বেস ওয়ার্ডও লিখতে পারো, মূল শব্দও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো গিভেন ওয়ার্ড, আচ্ছা গিভেন ওয়ার্ড প্রথম বক্সে লিখে দেবা। ও মনিরুল, সরি ভাই, তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। বিদাক না পারলে কি করার বলো তো, এটা তো নম্বরের আশা ছেড়ে দিতে হবে, কারণ বি পার্ট যদি না পারো তাহলে তো নম্বর পাবে না। আর বি পার্ট সকল ম্যাক্সিমামের কাছে একটু কঠিন, যতটা পারো ততটা লিখবা, তবে বি পার্ট না, বি কোশ্চেন আর কি, বি নম্বর। তুমি পার্ট বলেছো তার জন্য আমি বুঝি নাই।
তো যাই হোক, এখানে প্রথমে আমাকে লিখলাম রাফলি মানে প্রদত্ত শব্দ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ। রাফলি মানে হচ্ছে অলমোস্ট বা প্রায় বা নিয়ারলিও বলতে পারো তুমি। আচ্ছা, গেল। বাক্য রচনা করবে যে দি নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইজ রাফলি 45। ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 45। আচ্ছা, ফ্রিঙ্কড মানে হচ্ছে তোমার পরিবেষ্টিত, সেক্ষেত্রে বর্ডার্ড বলতে পারো। যেমন দি আইল্যান্ড ইজ ফ্রিঙ্কড উইথ মেনি কোকোনাট ট্রিজ। আমাদের দ্বীপটি হচ্ছে নারিকেল গাছ দিয়ে পরিবেষ্টিত। এটাকে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে, তাই না, নারিকেল গাছের জন্য। কন্টামিনেশন মানে দূষণ, যেমন উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম কন্টামিনেশন। আমাদের দূষণ থেকে আমাদের পানিকে বাঁচাতে হবে। লিমিট মানে সীমা, ম্যাক্সিমাম মানে সীমা। ইউ হ্যাভ ক্রসড ইউর লিমিট, তুমি তোমার সীমা অতিক্রম করেছো। এক্সপ্যানশন মানে হচ্ছে বৃদ্ধি, ইনক্রিজ মানে বৃদ্ধি। The government has limited the expansion of the number of the tourists. সরকার পর্যটকদের বৃদ্ধির সংখ্যাকে লিমিট করেছেন, সীমিত করেছেন। টুরিস্ট মানে হচ্ছে দর্শক বা পর্যটক। সাম টুরিস্ট, কিছু পর্যটক, ভিজিটেড দ্য প্লেস, স্থানটিকে ভ্রমণ করেছিল। এই হচ্ছে আমাদের লেখার বিষয়। তো এই আর কি কথা। দেখো, তাহলে কি আছে তোমার, তোমাদের প্রশ্নের উত্তর একজন আরিফ হোসেন প্রশ্ন করেছো, বলছো মেনি মেনি থ্যাঙ্কস, ওয়েলকাম। আব্দুল রাকিব বলেছো কত পেলে পাস। রাকিব, আমাদের 40 পেলে পাস। কত পেলে? 40 পেলে পাস। 40-এর ক্ষেত্রে একটা হিসাব আছে। ইন কোর্সে তোমাকে পেতে হবে হচ্ছে তোমার 8 20-এর ভিতরে, আর এই 80-র ভিতরে এক্সাম থেকে তোমাকে পেতে হবে 32। তো এইটা মিলিয়ে পাস। তুমি যদি পরীক্ষায় 31 পাও তাহলে তুমি ফেল, এরকম ব্যাপারটা। আর যদি তুমি 32 পাও তাহলে তুমি পাস, এই আর কি ব্যাপার। আব্দুর রহমান বলেছ বি নম্বরের মিনিং না জানলে কিভাবে অ্যান্সার করব। বি নম্বরের অ্যান্সার মিনিং না জানলে তো অ্যান্সার করাটা যায় না। স্যার ইমরান বলেছে কি, স্যার এই সাজেশন কতটুকু কাজে দিবে কিছু মনে করবেন না, জানাবেন। আমি কোনো সাজেশন দিচ্ছি না আজকে, এটা কোনো সাজেশনস না যে পরীক্ষার আগের দিনে দিলাম এখান থেকে কমন পেয়ে যাবে, এমন কিছুই না। আমি আজকে আলোচনা করছি পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে উপস্থাপন করবে সেই ব্যাপারটা। সাজেশন যেটা দেওয়ার সেটা আগে দিয়েছি, এখন যেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বা শেষ মুহূর্তে জানাচ্ছি যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটি উপস্থাপন করবে। এটাকে যদি কেউ মনে করো যে আমি পরীক্ষার আগে দিয়েছি বলে এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোর বাইরে কিছু পড়া যাবে না, এটা ভুল করবে। আমি আমার কাছে যেগুলো মনে হয়েছে যে একটা মডেল টেস্ট তোমাদের কাছ থেকে তোমাদের নেওয়া দরকার, সেটাই আমি নিচ্ছি, আর কিছু না। আর সাথে সাথে আলোচনা করছি পরীক্ষায় কিভাবে প্রশ্নের উত্তরগুলো করবে সেটা, আর কিছুই না। মূলত দেখো, পরীক্ষার আগে বলে কোনো সাজেশন হয় না। মনে করো কেউ যদি বলে আহ মানে আমরা অনলাইনে তো অনেকে পড়াই, আমরা অনেক এমপি থাকি, তো মানে এমপি বলতে অন্য কথা, এটা এমপি বলতে অন্য মিনিং। তো তারা কি করি যে আমরা অনেকে যদি বলি এখন এই মুহূর্তে তোমাকে একদিন সাজেশন দিয়ে পাশ করাই দিব, 2 দিন সাজেশন দিয়ে পাশ করাই দেবো, এটা আমি পারি না, অন্য কেউ যদি পারে সেটা অন্য ব্যাপার। এটা আমার মনে হয় সেটা হয়ও না, কারণ শেষ মুহূর্তে সাজেশন বলে কোনো কথা আছে কি? সাজেশন তো দেয়া হয়ে গেছে, তাই না? এখন আর কি সাজেশন দেওয়ার আছে? ওই আগে যা দেওয়া আছে ওটাই পড়তে হবে। এখন তোমাদের সেখান থেকে সিলেক্ট করে কিছু লিখতে দিচ্ছি, তোমরা পারো কিনা সেটা দেখো। আর প্রস্তুতি যেটা নেওয়া সেটা তো আগে থেকেই নেওয়া শুরু করেছো নিশ্চয়ই। তো এই হচ্ছে কথা এটা। তো এবার আসো, আমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? রিলেটিং টু, রেফারিং টু, কানেক্টেড টু, এগুলো দিয়ে লেখা যেতে পারে আপনার লিখন, তবে মানে সান্ত্বনামূলক, মোটামুটি সান্ত্বনামূলক লেখা যেতে পারে, নম্বর পেতেও পারো। হ্যাঁ, দেখো আচ্ছা, যেটা দেখো এরপরে কি আছে, এর পরের পেজে আমি যাব। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? আর যদি তোমাদের প্যাসেজ পার্টে আর কোনো কথা না থাকে, তোমরা একটু ক্লিয়ার লিখে দিলে আমরা সামনে যেতে পারি।
তোমাদের আর কোনো কথা না থাকলে বা প্রশ্ন না থাকলে তোমরা একটু সামনে যেতে পারি আমরা। জাহিদুল ইসলাম রনি বলেছো যে স্যার ইন কোর্সে 8-এর বেশি পাইলাম কিন্তু লিখিততে 35-এর কম পাইলাম, তাহলে কি পাস হবে? না, তাহলে পাস হবে না। তোমাকে 32 পেতেই হবে। ঠিক আছে, তোমাকে 32 পেতে হবে, আদারওয়াইজ তুমি হবে না। 32 পাওয়াটা বাধ্যতামূলক কমপক্ষে। ওকে ফাইন, তো সামনে যাই, তাই তো? আচ্ছা, পরবর্তী পেজে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে প্যাসেজ মোটামুটি আমাদের ক্লিয়ার। মনিরুল কি বলেছো যে প্যাসেজের বি মিনিং না দিয়ে শুধু সেন্টেন্স মেকিং করি তাহলে নম্বর পাবো কিনা? হ্যাঁ, হাফ করে নম্বর পাবে, হাফ করে নম্বর পাবে। আচ্ছা, হাফ করে নম্বর পাবে, রাইট। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা একটু এবার সবাই একটু পরীক্ষা দাও তো, মানে আমি একটু লিখতে দেই তোমাদেরকে, দেখে তোমরা কে কত পারো, মানে তোমরা একটু কত পাও। গ্রামার একটু পরীক্ষার মতো দাও তো। এখানে এক এক স্ক্রিনে কয়টা দেখাচ্ছে দেখো। পার্ট বি তে হচ্ছে তোমাকে 2, 3, 4 তিনটা প্রশ্ন দেখাচ্ছে। দেখে এই তিনটা প্রশ্নের ঝটপট একটু উত্তর লেখো। আমি তোমাদেরকে 4 মিনিট সময় দিচ্ছি এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য। 2, 3, 4। দেখো তো গ্রামারে তুমি কত পাও, বা গ্রামারের প্রস্তুতিটা কেমন তোমার, একটু দেখো সবাই। আমি 4 মিনিট সময় দিচ্ছি, এখন 8টা 27 বাজে, আমি 31-এর মধ্যে শেষ করছি। অভিলাষ বলেছো স্যার আপনার ক্লাস বুঝতে খুব ভালো, জবের ইংলিশ ক্লাস নেন, সাজেশন দেন, বই আমাকে মেইল করেন। ইনশাআল্লাহ অভিলাষ, তোমাদের জবের ক্লাস শুরু করব। তোমাদের ডিগ্রি পরীক্ষাটা শেষ হলেই আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ইমরান বলেছে 32 কি সব মিলে? হ্যাঁ, 3 পার্ট মিলে তুমি 32 পেলেই হলো। কোন পার্টে কত পেতে হবে এটার কোনো সিকোয়েন্স নেই। এন কোর্স বাদে 32 পেলেই পাস, রাইট। 4 মিনিট সময় দিচ্ছি, 4 মিনিট সময়ের ভিতর সবাই লিখে ফেলো। স্যার ইন কোর্সে 20 পেলাম কিন্তু রাইটিং এ 25 পেলাম, তাও কি ফেল? হ্যাঁ রাফি, এটা দুঃখজনক হলেও এটাই সত্য। তোমাকে 32 পেতেই হবে, আর 8 পেতে হবে ইন কোর্সে। হাফিজা বলেছো পার্ট বি কি ঘর করে লিখলে ভালো হবে? হ্যাঁ, ঘর করে লিখলে ভালো হবে, আবার ঘর করে না লিখলেও হয়, সমস্যা নেই। এ প্লাস পাবো কিভাবে ইংলিশে? 80 পেতে হবে, দুটো মিলে 80-র উপরে পেতে হবে, তাহলে এ প্লাস হয়ে যাবে। দুই, তিন, চার, এই তিনটি প্রশ্নের উত্তর সবাই একটু করে ফেলো। লাইভটিকে একটু শেয়ার করে দিও সবাই। আজকে তোমাদের শেষ লাইভ ক্লাস। দেখা যায় যে কেউ যদি ক্লাসটি শেষ মুহূর্তে পায় হয়তো কিছুটা করে দেবেন। জাহিদ খান নীরব বলেছে স্যার আমি মেইন কোর্স পরীক্ষা দেয়নি, তাহলে কি হবে স্যার? জাহিদ, কোনো কলেজের স্যারেরাই সাধারণত ছাত্রছাত্রীদের ফেল করাতে চান না। তুমি কলেজে যোগাযোগ করে দেখো, হয়তো তোমাকে নম্বর স্যারেরা দিয়ে দিয়েছেন। ইন কোর্স পরীক্ষা তুমি না দিলেও স্যারেরা হয়তো তোমাকে তুমি তো একটা দুইটা তো দিয়েছো, বা যে সাবজেক্টের দেও না কেন হয়তো তোমাকে তার বদৌলতে দেয়া হয়েছে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কলেজে একটু যোগাযোগ করলে ক্লিয়ার হয়ে যাবে। ফরহাদ মাহমুদ শিশির বলেছে স্যার চেঞ্জিং ওয়ার্ডে শর্টকাট টেকনিক সেন্টেন্স বলে দেন, এখন সময় নেই ফরহাদ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আর 1 মিনিট সময় রয়েছে, এর ভিতরে যদি পারো একটু উত্তরগুলো সবাই করে ফেলো। থ্যাংক ইউ জাহিদ।
আমাদের সময় শেষ, আমরা একটু উত্তরগুলো ম্যাচ করি, দেখি কে কত কে লিখেছো। ডিলিজেন্ট মানে হচ্ছে অধ্যবসায়ী, অ্যাস্টনিশ মানে অবাক করা, এনকারেজ উৎসাহিত করা, অ্যাবল মানে হচ্ছে তোমার সক্ষম, এটা ভার্ব চেয়েছে। তোমরা হয়তো চেঞ্জিং ওয়ার্ডের উত্তর অনেকেই করো না, কারণ এটা অনেকেই প্রিপারেশন নাওনি, আর আমিও এটার উপর সাজেশনস তোমাদের দেইনি, কারণ তোমাদেরকে 5টা গ্রামাটিক্যাল আইটেমের উত্তর করতে হবে, 8টি আসে, তো 8টির ভিতরে 3টি আমরা বাদ দেই, সাধারণত চেঞ্জিং ওয়ার্ডটাকে বাদ দিতে পারি, অ্যান্টোনিমটাকে বাদ দিতে পারি, আর হচ্ছে ট্রান্সলেশনটাকে বাদ দিতে পারি। বাকি 3টি আইটেম করার জন্য আমি তোমাদেরকে সাধারণত উৎসাহিত করে, বাকি 5টি আইটেম করার জন্য উৎসাহিত করেছি। তোমরা যদি পারো যে ওই 3টি আইটেমের ভিতর উত্তর করবে, সমস্যা নেই, তার জন্য দেখাচ্ছি। ধরো অ্যাস্টনিশের তোমাকে করতে হবে, এভাবে লিখবা প্রথম পরীক্ষায়। তোমাদের তো আগে বলেইছি যে তোমার উপরে লিখে নেবে পার্ট বি, মানে যে পার্টের উত্তর শুরু করছো সেই পার্টের নামটা উপরে লিখে নেবে। তো 2 নম্বর উত্তরটা করবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম 2, 2 নং প্রশ্নের উত্তর। রাকিব আল হাসান বলেছে স্যার কালকে লাইভে আসবেন না? না রাকিব, আজকে শেষ লাইভ ক্লাস তোমাদের, এরপর আর হয়তো তোমাদের ক্লাস দিচ্ছি না। হয়তো তোমাদের পরীক্ষার পরে প্রশ্ন মিলিয়ে দেওয়ার জন্য একটা লাইভ করতে পারি, হয়তো সেটা করতে পারি, কিন্তু এর আগে আজকেই মানে পরীক্ষার আগে শেষ লাইভ ক্লাস। আচ্ছা, অ্যাস্টনিশ থেকে তোমাকে অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাস্টনিশড অবাক। মাই প্যারেন্টস লুকড অ্যাস্টনিশড অ্যাট মাই ওয়ান্ডারফুল রেজাল্ট। আমার বাবা মা আমার চমৎকার ফলাফলের উপর অবাক হয়েছিল, বিমোহিত হয়েছিল। ডিলিজেন্টের নাউন হচ্ছে ডিলিজেন্স, অধ্যবসায়। আওয়ার টিচার্স শো গ্রেট ডিলিজেন্স, আমাদের শিক্ষকরা ব্যাপক অধ্যবসায় প্রদর্শন করেন ইন দেয়ার প্রফেশনাল লাইফ, তাদের প্রফেশনাল জীবনে। এনকারেজ উৎসাহিত করা, এর অ্যাডভার্ব চেয়েছে। এনকারেজিংলি মানে তোমার উৎসাহিত ভাবে। প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স এনকারেজিংলি হাই। আচ্ছা, তারপরে এইবল থেকে এনএবল সক্ষম করা, যেমন কেরামতস উইল পাওয়ার হ্যাজ এনাবেলড হিম, কেরামতের ইচ্ছা শক্তিই তাকে সক্ষম করেছে টু কাম আউট সাকসেসফুল ইন লাইফ। আচ্ছা, এরপরে শূন্যস্থান। পরীক্ষায় শূন্যস্থানের উত্তর প্রথমে লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 3, লেখার পর শুধু উত্তরটা লিখতে পারো, অথবা কারো যদি মনে হয় যে আমি পুরো প্রশ্ন লিখে তারপর উঠিয়ে লিখবো, সেটাও তোমার ইচ্ছা, তবে উত্তর লিখলেই হয়, পুরো প্রশ্ন না উঠালেও চলে। আচ্ছা, এনকারেজিয়াসলি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তো এবার আসো, তো 3 দাগের শূন্যস্থান যেমন আমি একটু পড়াই দিচ্ছি। হি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, সে তোমার মতো অতটা বুদ্ধিমান নয়। পিপল কনসিডার হিম, মানুষ তাকে মনে করে অনেস্ট, সৎ বা ট্রুথফুল। তোমরা বিকল্প যদি কিছু লেখো সেটাও হয়। তারপরে সাম পিপল আর অনেস্ট, কিছু মানুষ সৎ, হোয়াইল পক্ষান্তরে, অথবা তুমি বাটও বলতে পারো, বাট আদার্স আর নট, কিন্তু অন্য মানুষেরা সৎ নয়। উড ইউ মাইন্ড থাকলে উড ইউ মাইন্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং বা ক্লোজিং দ্য ডোর। আচ্ছা, কেউ বিকল্প লিখেছো কিনা? ইসরাত বলেছো অ্যাজ হবে কিনা? না, অ্যাজ হবে না ইসরাত, বাক্যটি নেগেটিভ হলে অ্যাজ বসে না, সো বসে, সো বসবে, অ্যাজ বসবে না এখানে। আর বাক্যটা হ্যাবোধক হলে অ্যাজ বসতো, যে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, কিন্তু নাবোধক বলে সো বসাতে হয়। মাসুমা বলেছো 3 নম্বর যে লাইক সাম পিপল আর অনেস্ট লাইক আদার্স আর নট। না মাসুমা, এটা হয় না, এটা পার্থক্য, যে সাম পিপল আর অনেস্ট বাট আদার্স আর নট, অথবা হোয়াইল আদার্স আর নট। সি নম্বরের শেষে কি কোশ্চেন মার্ক হবে? এটা হচ্ছে বোধহয় আমার ভুল হয়েছে, টাইপিং এ, প্রশ্নে ভুল হয়েছে আর কি। এটা
সো টু বি ওয়াইস, ডিসঅনেস্ট, ওপেনিং, টু বি, আচ্ছা, সো টু বি ওয়াইস, টু বি ওয়াইজও হয়, ঠিক আছে তোমার হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এরপরে কি আছে দেখো সবাই। বি নম্বরে বলেছো মাসুমা অ্যাজ কিং, পিপল কনসিডার হিম, কনসিডার জন্য অ্যাজ বসে না মাসুমা, রিগার্ড হলে অ্যাজ বসতো। টু বি দিয়ে বলা যেতে পারতো যে টু বি কিং, টু বি এ কিং, এটা বলা যেতে পারতো। নাজমুন নাহার বলেছো টু বি ওয়াইজ হবে কি, হ্যাঁ টু বি ওয়াইজ হবে। রাজীব বলেছো সি থেকে দো লিখলে হবে কিনা, তোমার বানানটা হয়নি রাজীব, তুমি দো বললে হতো, তুমি থ্রু লিখেছো, থ্রুটা হবে না, দো বললে হতো। ইমরান বলেছো স্যার ওপেন বা ক্লোজ দিলে হবে না। ইমরান, এটা হচ্ছে উড ইউ মাইন্ড, তো এটা সূত্র, উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই ওপেন দিলে হবে না বা ও ক্লোজ দিলে হবে না, তোমাকে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ওপেনিং বা ক্লোজিং এটা বসানো যেতে পারে। হ্যাঁ, এটা টু বি ওয়াইজ দিলেও হবে, টু বি ওয়াইজ হবে। শূন্যস্থানে তোমাদের যে সাজেশন দিয়েছি 123টা বাক্য আমি সাজেশন দিয়েছি, তোমরা সেই সাজেশনগুলো বাসায় পড়ে যাবে, রাইট, রিভাইজ করে যাবে শেষ মুহূর্তে। আর বিগত বছরের প্লাস হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাবে, তোমাদের কমন বেজে যাবে, কোনো সমস্যা নাই, বিগত বছরের প্রশ্ন করবা, দ্যাটস ইট, যেটা সাজেশন আমি তোমাদেরকে আগে দিয়েছি। ওকে, বিগত বছরের সাজেশন আর কি। উড ইউ মাইন্ড টেকিং কাপ অফ টি, রাইট। আচ্ছা, নেক্সটে যাচ্ছি তাহলে, সময় কম তো, সরি কি হলো। আচ্ছা দেখো এরপরে কি আছে, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আমাদেরকে পরীক্ষায় শুধু উত্তর লিখলেই হয়, পুরোটা ওঠানো লাগে না, পুরোটা উঠালে হয়, আবার না করলেও হয়। হি ইজ ফন্ড অফ সুইম, তাহলে সুইম অফ একটা প্রিপোজিশন, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে সুইম থেকে সুইমিং। ওয়াক ফার্স্ট লেস্ট, লেস্ট থাকলে শুড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়, বা শুড প্লাস ভি ওয়ান বসে, তাহলে লেস্টের জন্য শুড মিস। সি নম্বরে দে অলরেডি রিচ হোম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার জন্য হ্যাভ অলরেডি রিচড। দি গার্ল টক্স অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে ভি টু বসে, তাহলে নো থেকে ভি টু নিউ। এনকারেজ এর অ্যাডভার্ব এনকারেজিয়াসলি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো তো এটা রাইট ফর্ম অফ ভার্বস কারো সমস্যা আছে কিনা, রাইট ফর্ম ভার্বস বুঝতে কোনো সমস্যা আছে কিনা, আর রাইট ফর্ম অফ ভার্বস এর কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, একটু আমাকে যদি বলো তাহলে ভালো হয়। যেমন মাসুম একটা প্রশ্ন করেছিল প্রথমেই, যেমন আব্দুর রহমান একটা প্রশ্ন করেছে অলরেডি। আচ্ছা আমি দেখছি ওটা উত্তর করার জন্য, আগে আব্দুর রহমানের উত্তরটা করি। আব্দুর রহমান একটা প্রশ্ন করেছে যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আচ্ছা উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো তাহলে আই ফ্লাই ইন দ্য স্কাই। দেখো আব্দুর রহমানের এই প্রশ্নটার উত্তরটা খেয়াল করো। আব্দুর রহমান, আমাদের হচ্ছে বাম পাশে যদি বাম পাশে শুধু হ্যাড যদি থাকে তাহলে ডান পাশে বসবে উড প্লাস ভি ওয়ান বা কুড প্লাস ভি ওয়ান, তুমি যা দাও। আর বাম পাশে তোমার হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে তোমাকে এখানে দেখো বাম পাশে শুধু হ্যাড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো, এখানে কিন্তু শুধু হ্যাড রয়েছে, তাহলে ডান পাশে উড ফ্লাই হবে। আর যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকতো তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি দিতাম। আমরা ন্যাচারালি এই প্রশ্নগুলো বেশি পাই, তো তোমার বোধহয় সেটা তুমি দেখে বলেছো আর কি। হ্যাঁ, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, আব্দুর রহমানের প্রশ্নটা বুঝেছি। আচ্ছা, এরপর সবাই বলেছো যে সূত্রগুলো আবার একটু বুঝাইতে। 4 নম্বর হচ্ছে অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন এরপর ভার্ব প্লাস আইএনজি। তো আজকে তো বোঝানোর দিন না, কারণ আমি তো তোমাদের ক্লাসগুলো করিয়েছি সব, তাই আর কি। তো হয়তো তোমরা বোঝো নাই, তার জন্য জিজ্ঞেস করছি, সমস্যা নেই। তো লেস্ট আছে, কি হবে বলো? লেস্ট থাকলে শুড প্লাস ভি1। তারপরে হচ্ছে তোমার অলরেডি, অলরেডি থাকলে কি বলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। কিন্তু অলরেডিটা যদি মনে করো শূন্যস্থানে বাম পাশে থাকে বা ডান পাশে থাকে, তাহলে অলরেডিটাকে হ্যাভ এর পরে লিখতে হয়। তার জন্য হ্যাভ অলরেডি রেস্ট, ঠিক আছে। আর টক্স অ্যাজিভের বাম পাশে যদি তোমার প্রেজেন্ট টেন্স থাকে, ডান পাশে ভি2 বসে, তাহলে নো থেকে নিউ, ঠিক আছে। বিগত বছরে কত সাল থেকে কত প্রশ্ন দেখবো স্যার? ইংলিশের ক্ষেত্রে রাকিব কোনো গাছ পাথর নেই, তুমি কত থেকে কত দেখবা। ইংলিশের ক্ষেত্রে সব সাল দেখতে হবে, এবং সব সাল দেখেও তো তুমি কমন পাবা, এর কোনো গ্যারান্টি নাই। ইংলিশের ক্ষেত্রে আলাদা, অন্যান্য সাবজেক্টের কথা বলতে পারি না। ইংরেজিতে সাল পড়লেই যথেষ্ট নয়। ইউসুফ ইবনে আব্দুল খালেক কমেন্ট করেছো, স্যার আমি যদি গ্রামার অংশের সবগুলো থেকে 2টা 3টা করে যেগুলো পারি সেগুলো দেই, তাহলে কি আমাকে নম্বর দিবে? যদি আমি 8টার মধ্য থেকে দেই এইভাবে। ইউসুফ, তুমি এই ভুলটি কখনোই করবে না। তুমি যদি 8টি প্রশ্নের উত্তর করো, তাহলে তোমাকে একটারও নম্বর না দিতে পারে, একেবারে 0 দিয়ে দিতে পারে। কারণ তোমাকে প্রশ্নই বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে। তুমি যদি 8টা করো, তাহলে স্যারে কোনটার উপর নম্বর দিবে? স্যারে কনফিউজড হয়ে যেতে পারে, রাগ হয়ে যদি স্যারের নম্বর একেবারে নাও দেন, মানে কোনোটারই নম্বর না দেন, সেই অধিকার কিন্তু স্যারের আছে। তার জন্য যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, বেশি করা যাবে না। আচ্ছা, মাসুম একটা প্রশ্ন করেছিল যে হি হোপড দ্যাট হি গেট দ্য ফার্স্ট প্রাইজ। সে আশা করেছিল সে ভালো, মানে সে প্রথম পুরস্কার পাবে। মাসুমা দেখো, নোটটা যদি না জানো লিখে রাখো যে তোমার দ্যাটের বাম পাশে যদি পাস্ট টেন্স থাকে, মাঝখানে যদি দ্যাট থাকে, ডান পাশে উড প্লাস ভি1 বসে, উড প্লাস ভি1। তাহলে এখানে উত্তরটা কি হবে দেখো, যে হি হোপড দ্যাট, সে আশা করেছিল যে হি উড গেট দ্য ফার্স্ট প্রাইজ। আচ্ছা দেখো, তাই এটা হলো। নাজনীন প্রিয় বলেছে সি নম্বরে হ্যাভ রেস্ট হবে কিনা? অলরেডি না হলে হবে না, অলরেডি দিতে হবে। মাসুম, অলরেডি যদি শেষে থাকে তাহলে মাঝখানে বসাতে হবে না। আসসালামু আলাইকুম। তারিক বলেছো 4 নম্বরে এ দাগে সুইমিং এর পরিবর্তে ট্রাভেলও দিতে পারি না। নিশ্চয়ই দিতে পারো না, কারণ ব্র্যাকেটে যেটা আছে ওটাকেই তোমার পরিবর্তন করতে হবে, ওই শব্দের পরিবর্তে অন্য কিছু লিখলে হবে না। সি নম্বরটা হচ্ছে অলরেডিটা মাঝখানে বসবে, অলরেডিটার ব্র্যাকেটের বাম পাশে থাকার কারণে। অ্যাজ ইফ এর বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি3 বসে। থ্যাংক ইউ, ঠিক আছে। এরপরে আসো, তোমাদের কি করতে হবে? অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তো অ্যান্টোনিম যদি কেউ লেখো, কিভাবে লিখতে পারো? পরীক্ষায় বক্স করেও লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা। যেমন রিলাক্ট্যান্ট মানে হচ্ছে তোমার উদাসীন, অনিচ্ছুক।
ইনক্রিজ বৃদ্ধি করা, ডিপ মানে গভীর, স্ল্যান্ডার মানে হচ্ছে তোমার করা আর কি, তোমার স্ল্যান্ডার মানে হচ্ছে তিরস্কার করা বা কাউকে অবজ্ঞা করা, বা বিশেষ করে দেবতাদের অবজ্ঞা করা। তো এটার যদি বিপরীত শব্দ আমরা লিখে দেখো, প্রথমত রিলাক্ট্যান্টের বিপরীত হচ্ছে কিউরিয়াস, কৌতূহলী। বাক্য রচনা, কিউরিয়াস পিপল ক্যান প্রিভেন্ট মোর ট্রুথ। ইনক্রিজ বিপরীত ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস করা, যেমন ডিজেল প্রাইস হ্যাজ ডিক্রিজড, ডিজেলের দাম কমেছে। ডিপ শ্যালো, শ্যালো নলেজ নেভার ব্রিংস পারফেকশন, অগভীর জ্ঞান কখনো পরিপূর্ণতা আনে না। স্ল্যান্ডার তিরস্কার করা, ইউলজি প্রশংসা করা। দ্য মিনিস্টার্স স্পিচ ওয়াজ ফুল অফ ইউলজি ফর দ্য পিপল অফ দ্য লোকালিটি, মিনিস্টারের ভাষণ ছিল এলাকাবাসীর প্রশংসায় পঞ্চমুখ বা পরিপূর্ণ। আচ্ছা, কি বলেছো? দ্য এজেন্ডা ইজ, এজেন্ডার জন্য ইজ বসবে, আর হচ্ছে কি গটের পর ভি3 বসবে, ব্রেক থেকে ব্রোকেন, নীলাদ্রি কোহেলিকা। আচ্ছা, সি নম্বরটা আবার বলেন, সি নম্বরটা অলরেডি মাঝখানে বসবে, আব্দুর রহিম। সবটা ভুল ছিল, আইডি থেকে কমেন্ট করেছো। রাইট ফর্ম অফ ভার্বস এর ব্র্যাকেটে যা থাকবে সেইটার অ্যান্সার দিতে হবে, রাইট, সেটা অ্যান্সার দিতে হবে। এটা আর আচ্ছা দেখো, এজেন্ডার সবসময় ইজ হবে, কি বলো? এজেন্ডার, এজেন্ডার হবে হচ্ছে ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ। আমি যদি অন্য কিছু দিয়ে থাকি সেটা টাইপিং ভুল হতে পারে। ইজ হবে সবসময়, অথবা ওয়াজ হতে পারে। ইজ হবে অথবা ওয়াজ হবে, আর হবে না কখনো, বা ওয়ার হবে না, ঠিক আছে? ওটা যদি হয়ে থাকে এটা ভুল হতে পারে। আচ্ছা, এরপর আসো 6 নম্বরে ডব্লিউএস কোশ্চেন। তোমাদের করতে দেওয়ার টাইম আসলে নেই, আমি দেখাচ্ছি কিভাবে মূলত প্রশ্নটা উপস্থাপন করবে। এখানে বলেছে দেখো, দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস ইন 1952, ঐতিহাসিক ভাষা আন্দোলন 1952 সালে সংগঠিত হয়েছিল। কখন সংগঠিত হয়েছিল? আমরা ডব্লিউএস করার ক্ষেত্রে প্রথমে ডব্লিউএস বসাই, তারপর অক্সিলারি টুক থেকে ডেট, সাবজেক্ট হচ্ছে দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বাকি অংশ টেক প্লেস। বি নম্বর, নোবডি লাইকস এ প্রাউড ম্যান, একজন গর্বিত মানুষকে কেউই পছন্দ করে না। তাহলে হু, তোমরা জানো যে সাবজেক্ট বাদ দিয়ে ডব্লিউএস করলে সেখানে শুধু ডব্লিউএসটা বসিয়ে দিলেই হয়ে যায়, আর কোনো পরিবর্তন লাগে না। হু লাইকস এ প্রাউড ম্যান। ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, এই প্রশ্নটিকে দুই ভাবে করা যায়, শুধু মস্ক বাদ দিলে হোয়াট, আর ফর মস্ক বাদ দিলে হোয়াই। অনেকবার করিয়েছি। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট ঢাকা, বাকি অংশ ফেমাস ফর। আর হোয়াই দিয়ে করলে হোয়াই ইজ ঢাকা ফেমাস। যমুনা ব্রিজ ইজ দ্য লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, তাহলে আমি সাবজেক্ট বাদ দিয়ে করি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, অথবা হুইচ ইজ দ্য লার্জেস্ট ব্রিজ ইন বাংলাদেশ। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন এভাবে জাস্ট প্লেন ভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6 লিখে তোমরা উত্তরগুলো সেট আপ করবে, দ্যাট উইল বি এনাফ। আশা করি এখানে কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে হচ্ছে তোমার আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট 7 নম্বর প্রশ্ন, আনসার টু দ্য কোশ্চেন নং 7 লিখে তোমরা এলোমেলো শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে। আমি এখানে তোমাদের নমুনা হিসেবে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে, স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তাহলে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ ম্যান। আচ্ছা, কোন জাতি এটাকে অর্জন করতে পারে না সংগ্রাম ছাড়া। নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট এ স্ট্রাগল, কোন জাতি এটাকে সংগ্রাম ছাড়া অর্জন করতে পারে না। সি নম্বর বাক্যটির অর্থ হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল। আওয়ার ওয়ার অফ লিবারেশন ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা যুদ্ধ টুক প্লেস সংগঠিত হয়েছিল ইন 1971 1971 সালে। সকল ক্ষেত্রের মানুষ
দেশকে বাঁচানোর জন্য যুদ্ধে যোগদান করেছিল। তাহলে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সকল ক্ষেত্রের মানুষ জয়েন্ট যোগদান করেছিল দ্য অর যুদ্ধে টু সেভ দেয়ার কান্ট্রি, তাদের দেশকে বাঁচানোর উদ্দেশ্যে। তো প্লেন ভাবে তোমরা রিঅ্যারেঞ্জের উত্তর এভাবে জাস্ট করে দিবে বুঝে বুঝে আর কি। তারপর পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন মার্কসটা ন্যারেশন না দিলে খুবই সহজ হয়, আর ন্যারেশন দিলে অনেকের ঝামেলা বাইধে যায়। এখানে যে আমি পাংচুয়েশনটা দিয়েছি দেখো সবাই, প্রথমে ক্যাপিটাল লেটার ডি বড় হাতের, তার জন্য ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অপরিহার্য। আচ্ছা, মৃত্যু অপরিহার্য। এভরিবডি, এটা বড় হাতের, যে এভরিবডি নোস ইট, সবাই এটা জানে, ফুল স্টপ। ওইটা বড় হাতের, উইয়েট এভরিবডি ফরগেটস ইট, সবাই এটাকে ভুলে যায়, ফুল স্টপ। আচ্ছা, ফর দ্য ফুল স্টপ না, সরি, সবাই এটাকে ভুলে যায়, কেন ভুলে যায়? ফর দ্য নেসেসিটি অফ লাইফ, জীবনের প্রয়োজনে। এখানে বাক্যটা শেষ হলো। অ্যাগেইনের এটা বড় হাতের, অ্যাগেইন আবার, সামওয়ান বিকামস ইমমর্টাল, কেউ কেউ অমর হয়ে যায়, বাই ওয়েলকামিং দ্য ডেথ, মৃত্যুকে স্বাগত জানিয়ে, উইথ এ স্মাইলিং ফেস, অর্থাৎ তোমার হচ্ছে হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করে, ফুল স্টপ। সামওয়ান ডাইস, কেউ কেউ মারা যায়, মেনি টাইমস বিফোর ডেথ, মৃত্যুর পূর্বে অনেকেই অনেকবার মারা যায়। তো তোমাদের যে পাংচুয়েশন গুলো আমি দিয়েছি, 7টা পাংচুয়েশন দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করে যাও। আর হচ্ছে তোমাকে যে তোমার বিগত বছরের প্রশ্ন, সেগুলো প্র্যাকটিস করে যাও। ট্রান্সলেশনের উত্তর ম্যাক্সিমামই করো না, তার জন্য ট্রান্সলেশনের সাজেশন আমি দেই নাই তোমাদেরকে। ট্রান্সলেশন তোমরা যারা করতে চাও, এভাবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 9 লিখে প্লেন ভাবে লিখে দিতে পারো। যেমন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়েই যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টস আর অন দ্য রাইজ এভরিডে, অথবা বলতে পারো যে রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং এভরিডে। অনেক লোকের মৃত্যু হচ্ছে, মেনি পিপল আর বিং কিল্ড, অনেক মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, যানবাহন চালকদের আরো সতর্ক হতে হবে, তাহলে বলতে হবে যে দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকলস হ্যাভ টু বি মোর অ্যালার্ট, পথচারীরাও এ দায় থেকে মুক্ত নয়। পেডেস্ট্রিয়ান অলসো আর নট এক্সটেম্পটেড ফ্রম দিস লায়াবিলিটি, মানুষের জীবন অনেক দামি, হিউম্যান লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল। 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করবে, বেশি প্রশ্নের উত্তর করতে যাবে না, তাহলে বিভ্রাট হয়ে যেতে পারে। আর পার্ট বিটা যদি কেউ প্রথম লিখতে চাও, কোনো সমস্যা নেই, প্রথম লিখতে পারো। তারপর পার্ট সি লিখলা, ধরো শেষে তুমি পার্ট এ লিখলা, অসুবিধা নেই। তোমার যে পার্ট লেখার সুবিধা তুমি সেটা দিয়ে শুরু করবে। তবে বারবার একটি সতর্ক কথা, অর্থাৎ তুমি যে পার্ট দিয়ে লেখা শুরু করেছো, সেই পার্টটা শেষ করে অন্য পার্টে শিফট করো, ঠিক আছে? এই হচ্ছে কথা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু রাইটিং এর দিকে যাই। আচ্ছা, দেখো, এবার পার্ট সি, আমাদের সব থেকে বড় পার্ট, মূল পার্ট, যে পার্টে আমরা প্রচুর নম্বর প্রত্যাশা করি কিন্তু সব থেকে কম নম্বর পাই। মানে সাধারণত অনেকে যারা ভালো লেখেন তারা বেশি নম্বর পায়, তবে নর্মালি আমরা যতটুকু নম্বর প্রত্যাশা করি পার্টটায়, আমরা কিন্তু সেই রকম নম্বর অনেকেই পাই না, ভালো প্রস্তুতি না থাকার কারণে। আমরা অনেক সময় শর্টকাট ওয়ে খুঁজি, তো শর্টকাট ওয়েতে নম্বরটা ভালো হয় না, হয় 50% হয়তো হয়, কিন্তু 100% বা 80% নম্বর পেতে হলে তোমাকে আরো মানসম্মত ভাবে পড়তে হবে। তো যাই হোক, এখানে কি বলেছে, পার্ট বি তে প্যারাগ্রাফ কিভাবে লিখবা সেটার ব্যাপারটা একটু দেখি। 8টা প্রশ্ন থাকে, যেখান থেকে 5টি প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। আমি সাধারণত প্যারাগ্রাফ, এসে, এমপ্লিফিকেশন, এই 3টি বড় আইটেম তোমাদেরকে আনসার করতে নিরুৎসাহিত করি, বরাবরই করেছি। তাই ওটার উপর আমি সাজেশনস দিয়েছি, বাট আসলে অতটা উৎসাহিত তোমাদেরকে করিনি আনসারগুলো করার জন্য। আমি তোমাদের রিপোর্ট লিখতে উৎসাহিত করি। এখানে রিপোর্ট কি দিয়েছে দেখো, রাইট এ রিপোর্ট অন দ্য ফর দ্য নিউজ পেপার অন ফ্লাড সিচুয়েশন, বন্যা পরিস্থিতির উপর একটি রিপোর্ট লেখো। তাহলে দেখো যে বন্যা পরিস্থিতির উপর রিপোর্ট লেখার ক্ষেত্রে আমরা রিপোর্টের কথা আগে বলেছি। রিপোর্টের ক্ষেত্রে একটা কি করতে হবে তোমার, আমি এখানে যদি এটা বলি, এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা, ধরো এখানে আমি রিপোর্টটা কি করবো, আমার ধরো এটা মার্জিন, তো এখানে আমি লিখবো যে আনসার টু দ্য কোশ্চেন নং কত
ধরো তোমার 11, এটা আমি লিখলাম, লেখার পরে একটা শিরোনাম আসবে, যেমন ফ্লাড সিচুয়েশন ইন, এটা যেটা হোক, এটা শিরোনাম লিখলাম। তারপরে সাংবাদিকের পরিচয়, যেমন স্টাফ কারেসপন্ডেন্ট থেকে শুরু করে যে পরিচয়টা সেটা আন্ডারলাইন করে দিতে হয়। এরপর যে রিপোর্ট সেটা আমাদেরকে লিখতে হয়। তো আমরা সাধারণত এভাবে রিপোর্টটা বলছিলাম। রিপোর্ট কিভাবে লিখতে হয় তোমাদের কিন্তু, তোমরা এই আজকের ক্লাসে এটা জানতে চেয়েও না, কারণ এটা আমি অনেকবার ক্লাস করাইছি, সেই ক্লাসগুলো তোমরা ইউটিউব ফেসবুকে রয়েছে, সেখান থেকে একটু দেখে নেবা। তো রিপোর্ট সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে 1 মিনিটের মধ্যে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, বা তোমাদের যদি কনফিউশন থাকে সেগুলো কাটাই দেওয়ার চেষ্টা করছি। 1 মিনিট সময় দিব আমরা রিপোর্ট রাইটিং এর জন্য। কি কি প্রশ্ন তোমাদের আছে সেটা একটু বলবা। ইরফান আহমেদ, রাইটিং যেগুলো দিয়েছেন স্যার সেগুলো পড়বো। হ্যাঁ, যেটা সাজেশন দিয়েছি আগে সেটা। আবার কেউ ভেবে বসো না যে আমি এই যেটা দিলাম এটাই তোমার পরীক্ষা এসে গেছে, এরকমটা ভেবো না, বা এরকমটা ভেবে বসে থেকো না, তাহলে লস হবে। তোমাদের আগে যে সাজেশন দিয়েছে সেটা কমপ্লিট করবে। আজকে যে প্রশ্নটা দিয়েছি মানে এটা যে খুবই গুরুত্বপূর্ণ বা এটা থেকেই আসবে এমন কিন্তু কিছু না। থ্যাংক ইউ মোহাম্মদ হৃদয়, রিপোর্টের প্রশ্ন করেছো যে কি বলেছো স্যার, রিপোর্ট কয় পেজ লিখবো? রিপোর্টের কোনো পেজ নাই, তুমি যে কয় পেজ লেখো তোমার ইচ্ছা। তবে সাধারণত রিপোর্টের কোনো পেজ নেই, তুমি তোমার মতো করে লিখবা। রিপোর্ট ছোটখাটো হলে ভালো হয়। ফারহানা জেরিন, স্যার রিপোর্টের স্টার্টিংটা কিরকম হবে? ফারহানা, এখন এই প্রশ্ন করলে হবে? আমরা স্টার্টিংটা তো শিখেছি না, এটা কি নতুন বলো তো? আমরা আগে পড়ছি না? আচ্ছা, ডব্লিউএস একটা প্রশ্ন করেছিল, ইট ডাজ নট ম্যাটার ইফ হি ইজ অ্যালাইভ অর ডেড। আচ্ছা মাসুম, এটা বলবো তোমার হোয়াট ইফ। ইট ডাজ নট ম্যাটার বা ইট ম্যাটার্স লিটল থাকলে হোয়াট ইফ করবা, হোয়াট ইফ। হোয়াট ইফ, হোয়াট ইফ, হোয়াট ইফ হি ইজ অ্যালাইভ অর ডেড। ইট ডাজ নট ম্যাটার থাকলে হোয়াট ইফ বসে। আচ্ছা, এক পৃষ্ঠায় যদি না ধরে তাহলে এক পৃষ্ঠায় লিখতে হবে এমন কোনো কথা নেই, এক পৃষ্ঠায় লেখা লাগবে এমন কোনো কথা নাই। রিপোর্ট তুমি তোমার মতো করে লিখবা, কোনো পৃষ্ঠার কোনো বিষয় নাই রিপোর্টে। রিপোর্টের জন্য বক্স করা লাগবে নাকি? না, নিশ্চয়ই করা লাগবে না। ইমরান বলেছে প্যারাগ্রাফ আর রচনা না দিয়ে যদি সঠিক করে অন্য সি পার্টের অন্যগুলো লিখে নম্বর ঠিকই পাবো। প্যারাগ্রাফ, এসে, এমপ্লিফিকেশন, এই তিনটা আমি বাদ দিতে বলি সবসময়, কারণ এগুলোতে বেশি লিখলেও নম্বর কম দেয়, আর অন্যান্য আইটেম অল্প লিখলেও অনেক নম্বর পাওয়া যায়। এর জন্য প্যারাগ্রাফ, এসে আর হচ্ছে তোমার এমপ্লিফিকেশন, লস প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, প্যারাগ্রাফ আর রচনা না দিয়ে যদি সঠিক করে বলছো এটা। আচ্ছা গেল, এরপরে আসো রিপোর্টের জন্য বক্স করে লিখতে হবে কিনা, নিশ্চয়ই না, বক্স করা লাগবে না। আচ্ছা, রিপোর্ট লেখার সময় যদি স্টাফ কারেসপন্ডেন্ট গাজীপুর, এই অ্যাক্সিডেন্ট সিরিয়াস, এভাবে লিখি, না ওভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না, সামনাসামনি লিখতে হবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে লিখবা। রিপোর্ট 1 পেজ লিখলে কত পাবো? রিপোর্ট 1 পেজ 2 পেজ আব্দুর রহিম কোনো বিষয় না, রিপোর্টটা মানসম্মত হতে হবে, রিপোর্টের ভাষাটা সুন্দর হতে হবে। 1 পেজ বা 2 পেজের কোনো বিষয় না, তুমি হাফ পেজ লিখেও ফুল মার্কস পেতে পারো, ভাষাটা সুন্দর হতে হবে। স্যার আপনার নাম কি মুস্তাফিজুর রহমান? না, আমার নাম আরিফ। আচ্ছা ঠিক আছে, 1 পেজ লিখলে কত পাবো? 1 পেজ লিখলে কত পাবো? পেজ গুলো তো নম্বর দেয় না, লেখার উপর ভিত্তি করে নম্বরটা দেয়, ঠিক আছে, লেখার পরিধিটা বুঝে বা লেখার ভাষাটা বুঝে। এরপর আসো 12 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর কালেক্টিং রিলিফ ফর ফ্লাড ভিকটিমস। অ্যাপ্লিকেশন আমাদেরকে 1 পাতায় লিখলে ভালো হয়। তুমি যদি 1 পাতায় না লিখতে পারো তাহলে 2 পাতায় লিখবা, তবে সেটা যেন স্যারেরা এক দেখায় দেখতে পারেন। অর্থাৎ তোমার পেজটা যেমন এরকম হলে ভালো হয় যে, ধরো তুমি জাস্ট এই পাতায় লেখা শুরু করলে, ডান পাশে আসলে তো এক দেখায় যাতে দেখতে পারে অ্যাপ্লিকেশনটা, সেটা হলে ভালো হয়। ঠিক আছে, এই হচ্ছে অ্যাপ্লিকেশনের কথা। স্যার আন্ডারলাইনের ব্যাপারটা আরেকবার বলেন। আচ্ছা, সে তোমার রিপোর্টে, তাই তো?
আচ্ছা ঠিক আছে, রিপোর্টের আন্ডারলাইনের ব্যাপারটা হচ্ছে আমি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা এই দেখো রিপোর্ট, এই যে দেখো ফ্লাডস ইন নর্দার্ন ডিস্ট্রিক্টস, এই যে রিপোর্টটা দেখো, একটা রিপোর্ট তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা তো দেখো যে এইভাবে তোমরা প্রথমে শিরোনামটা লিখবা, যেমন ফ্লাডস ইন নর্দার্ন ডিস্ট্রিক্টস, উত্তরাঞ্চলে বন্যার পরিস্থিতি। এরপর স্টাফ কারেসপন্ডেন্ট, দ্য ডেইলি স্টার, 6 অগস্ট 2024, এরকম একটা কলম দিবা। আন্ডারলাইনটা এই জায়গাটায় করবা। আন্ডারলাইনটা এই তোমার শিরোনামে আন্ডারলাইন করা যাবে না, আন্ডারলাইনটা করবা কোথায়? আন্ডারলাইন করবা এই যে পরিচয়ের জায়গায়, যে যিনি সংবাদদাতা তার পরিচয়ের ক্ষেত্রে আন্ডারলাইনটা করবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো রিপোর্ট সম্পর্কে আর কোনো কথা আছে কিনা তোমাদের? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আসো কি বলেছে। আহ কোথায় গেলাম যেন? আচ্ছা গেল। তাহলে আমরা কি কি বললাম? আমরা অ্যাপ্লিকেশনের কথা বললাম। অ্যাপ্লিকেশনে কারো কোনো প্রশ্ন আছে কিনা? রিপোর্ট তো শেষ হলো, রিপোর্ট শেষ হলো, অ্যাপ্লিকেশনে কোনো প্রশ্ন কারো আছে কিনা? অ্যাপ্লিকেশন তো আমাদের রিপোর্ট বললাম, অ্যাপ্লিকেশন বললাম। এরপরে আমরা লেটারের ক্ষেত্রে বলি, লেটারেরও একই কথা। এক পাতায় লিখলে ভালো হয়, এক পাতায় না লিখলে 2 পাতায় লিখতে পারো, সেটা জাস্ট এভাবে, যেটা অ্যাপ্লিকেশন দেখেছি ওইভাবে। স্যার আপনার বাড়ি কোথায়, যদি কিছু মনে না করতেন? আমার বাড়ি কোথায় এটা বলতে তো এখন একটু ইতস্তত বোধ করি। বাড়ি গোপালগঞ্জ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্যার রিপোর্ট যদি কি বলছে স্যার, রিপোর্ট যদি কোনো কিছুর কারণ দিয়া না, কি বলছে, না পেতাম, না খুব ভালো হইতো, শেষ সময়ে এসে আপনার খোঁজ আচ্ছা ঠিক আছে। সেটাই, সে আর আসলে আমার তো সমস্যা এটা, মানে আমার রিস্ক কম। ঠিক আছে, আমার রিস্কটা যদি সকল ছাত্রছাত্রীর কাছে যেত, কেউই ফেল করতো না ইনশাআল্লাহ, এটুকু বলতেই পারি আমি। আন্ডারলাইন না করলে কি হবে? না, আন্ডারলাইন করতেই হবে। স্টাফ রিপোর্টার দিলে হবে কিনা? আব্দুল রহিম রিপোর্টার দিও না, কারেসপন্ডেন্ট দিও, রিপোর্টার স্যারেরা লাইক করেন না। আচ্ছা স্যার, অ্যাপ্লিকেশনের উপর যে শিরোনামগুলো আপনার দেওয়া গুলো দিলেই হবে? হ্যাঁ হবে। স্যার লেটার টু স্টাম্প আসে 2 পেজে লেখলে ভালো হয় কি? হ্যাঁ 2 পেজে লেখবা, 1 পেজ লেখা যাবে না, লেখা লাগবে না, 2 পেজে লিখবা। লেটার 2 পাতায় গেলে সমস্যা হয় না। জব অ্যাপ্লিকেশনটাও 2 পাতায় শেষ করতে হবে? না 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 মাসুমা, জব অ্যাপ্লিকেশনের কভার লেটারটা 1 পাতায় লিখবা, আর সিভি তোমার যে কয় পাতা লাগে, সিভিটা যে কয় পাতা লাগে। আন্ডারলাইন পরিচয়ের পর থেকে লেখা শুরু করবা, রাইট, পরিচয়ের পর থেকে লেখা শুরু করবা, পরিচয়টা যেখানেই থাকুক না কেন। ও আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে আছে স্টাফ রিপোর্টার লেখা যাবে না, লেখবো হচ্ছে স্টাফ কারেসপন্ডেন্ট। স্টাফ রিপোর্টারটা স্যারেরা পছন্দ করেন না, এর জন্য। আচ্ছা গেল। তাহলে লেটার সম্পর্কে মনে হয় তো কোনো কথা নেই তোমাদের। এরপরে এসে, আমি এসেটা বরাবরই বলি, এটা স্কিপ করো, অনেক লিখলেও কম নম্বর দেয়, কাজে এটা বাদ। এমপ্লিফিকেশন ওই একই কথা, এটা স্কিপ করলাম। 3টি প্রশ্ন লিখছি তোমার, রিপোর্ট, অ্যাপ্লিকেশন, লেটার। তারপরে হচ্ছে তোমাদের ডায়লগ রাইটিং। ডায়লগ লেখার ক্ষেত্রে যেটা সতর্কতা, আমি তোমাদেরকে তো বলেইছি যে ডায়লগ তোমরা কিভাবে লিখবা, বা আগে দেখাইছি তো, এখন তো আসলে সেই দেখানোর সময় নাই, শেষ মুহূর্তে তোমাকে জাস্ট একটু দেখাচ্ছি পরীক্ষা কিভাবে উত্তর করবা। এটা আসলে তো এখন পড়াই দেওয়ার সময় না। তারপর দেখাই ডায়লগটা কিভাবে লিখবা। ডায়লগ লেখার ক্ষেত্রে কিছু সতর্কবার্তা আমাদের কাছে রয়েছে। ধরো দেখা যাক, আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে ডায়লগের ক্লাসও নিয়েছি। ধরো একটা ডায়লগ তোমাকে লিখতে বলা হলো, উদাহরণস্বরূপ এটাই যে তোমার এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, তো তোমরা অবশ্যই পরীক্ষায় লিখে নেবা যে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য চয়েস অফ ক্যারিয়ার ইজ গিভেন বিলো, লিখে একটা কোলন দিবা।
এরপরে ডায়লগ লেখার ক্ষেত্রে সতর্ক যে বার্তা সেটা হচ্ছে তোমার কই, আচ্ছা এটা দেখে, তোমার লেখার ক্ষেত্রে সবসময় কি করতে হবে, এই কোলন গুলো সমান দেওয়ার চেষ্টা করবে, আর লেখাটা কখনোই কোলনের বাম পাশে যাবে না। আর্টিকেল এভাবে, আর্টিকেলে কোনো পরিধি নাই, যে যে পর্যন্ত লিখতে পারো সেটাই যথেষ্ট। আচ্ছা স্যার, লেটার কি কি লাস্টে স্টাম্প দিতে হবে নাকি? স্টাম্প দিলে ভালো হয়, স্টাম্পের উপর আলাদা কোনো নম্বর বরাদ্দ নাই, তবে দিলে ভালো হয়। ঠিক আছে, ফারহানা কি প্রশ্ন করো, বুঝতে পারিনি ফারহানা। তো এই হচ্ছে কথা, গেল তোমার ডায়লগ। আচ্ছা ডায়লগ গেল, এরপরে হচ্ছে তোমার রাইট এ পোস্টার। 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের একটু কথা আছে। 17 নম্বর প্রশ্ন যদি অর দেয়, মাঝখানে কি দেয়, অর, অর মানে অথবা, এই অর মানে দেওয়া মানে দুটোর যে কোনো একটা লিখতে হবে তোমাকে। অর যদি দেয়, কি দেয়, অর। আর যদি অর না দেয় তাহলে দুটোর প্রশ্নই উত্তর করতে হবে। যেমন আমি তোমাদেরকে দিয়েছি যে রাইট এ পোস্টার ফোকাসিং অন দ্য ব্যাড ইফেক্টস অফ রিউমার, রিউমার মানে গুজব, গুজবের কুফল সম্পর্কে একটি পোস্টার লেখো। তো পোস্টারটা সবসময় বক্স করে লিখবা। কি করে লিখবা, বক্স করে লিখবা। পোস্টারে 6টা অংশ থাকে, 1 2 3 4 5 6। পোস্টারের উপর ক্লাস আছে, আমার চ্যানেলে একটু তোমরা দেখো, পোস্টার লিখে সার্চ দাও, অজস্র পোস্টার পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিও। তো আমরা কি করব, পোস্টার লেখার ক্ষেত্রে বক্স করে লিখবো, বক্সটা পেন্সিল দিয়ে করব, ভিতরে লেখাটা কলম দিয়ে করব। পোস্টারটা 1 পেজে লিখবো, 1 পেজে লিখবো। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে একই কথা, বক্স করে লিখবো, বক্সটা পেন্সিল দিয়ে করব, ভিতরে লেখাটা কলম দিয়ে লিখবো, 1 পেজে লিখবো। পোস্টার এবং তোমার কি বলে, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্টের উপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। আমার আগের ক্লাসগুলো অবশ্যই আছে ইউটিউব চ্যানেল আরিফস ইংলিশ কেয়ার, এবং ফেসবুক পেজ যেখানে ক্লাস করছো তোমরা এখন, সেখানেও রয়েছে, তোমার খুঁজে মানে খুঁজে দেখতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা কি প্রশ্ন করেছো মাসুমা, পোস্টারের বক্সের ভিতর নীল কলম ব্যবহার করা যাবে? যাবে, তবে না করাটাই ভালো মাসুমা, কালো কলম ইউজ করাই ভালো। কামরুল ইসলাম, হ্যাঁ নিবো, আমি ডিগ্রিটা শেষ করি তারপরে তোমাদের ক্লাসে আসতেছি আমি। কামরুল স্যার, রিপোর্টের সাল দেওয়া আছে, সাল স্যার ওইটা কি বর্তমানে আমরা যেদিন পরীক্ষা ওদিন দিব নাকি? আচ্ছা বইয়ের ইউজ করবো, যেদিন পরীক্ষা দিচ্ছ ওইটা দিবা, বা ও ডেট কোনো বিষয় না। অ্যাডভার্টাইজ লেখার নিয়মটা যদি স্যার বলতেন। অ্যাডভার্টাইজমেন্ট আমি ক্লাস নিয়েছি, আমার চ্যানেলে তোমরা একটু সার্চ দাও, এই নিয়ম কানুন যেগুলো আছে চ্যানেলটা একটু সার্চ দাও, যে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং আরিফস ইংলিশ কেয়ার, অজস্র ক্লাস পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নিও। দেখো এখন তো আসলে সেইভাবে অত সময় হয় না, এই আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ মুহূর্তের কথা, সেটা হচ্ছে খুবই আবেগপ্রবণ কথা। অনেক দিন তোমাদেরকে পড়াচ্ছি বা অনেকদিন ক্লাস দিচ্ছি, তো শেষ মুহূর্তে তোমাদের মূলত এই কি বলে মডেল টেস্টার মাধ্যমে তোমাদেরকে দেখালাম মূলত কিভাবে তোমরা উত্তর করতে পারো। আর সেটা তো তোমাদের 25 তারিখ পরীক্ষা, অনলাইনে বেশি ঘুরঘুর না করে এখন একটু বইয়ের কাছে বসা উচিত সকলের। এখন মূলত সকলের একটু বই পড়া উচিত, বা শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেইটা সকলের নেওয়া উচিত। যার যার নিজস্ব একটা পড়া আছে সেই পড়াটা বাসায় পড়া উচিত। অনলাইনে ঘুরঘুর না করে তোমরা এখন বেশিরভাগ সময় বইতে দাও, তোমার বইয়ের কাছে দাও, মোবাইল থেকে একটু দূরে থাকো। আর মোবাইল যদি প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু মোবাইল ইউজ করো। আর পরামর্শ থাকবে যে তোমার ভালো একটি পরীক্ষা দিয়ে অন্ততপক্ষে ডিগ্রি 3rd ইয়ারে পাশ করে যাও। অনেক চড়াই উত্তরের ব্যাস তোমরা, আন্দোলন হলো, পরীক্ষা হবে কি হবে না, কতক্ষণ হবে, বিভিন্ন রকমের চড়াই উত্তরের মাধ্যমে তোমাদের এই ডিগ্রি 3rd ইয়ার 2022 সালের পরীক্ষার্থীরা। তো সার্বিকভাবে পরীক্ষা তো আলটিমেটলি হচ্ছে, তো পরীক্ষা তোমাদের ভালো হোক সেই শুভকামনা রাখছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা পূরণ করুক, কারণ ডিগ্রি 3rd ইয়ার এটা পাশ করে তুমি এরপর চাকরির যুদ্ধে অবতীর্ণ হতে পারবে এবং এরপরে মাস্টার্সে ভর্তি হতে পারবে। তো এর জন্য ডিগ্রি 3rd ইয়ারে পাশ করাটা অতীব জরুরি একটা ব্যাপার। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই অনেক ভালো পরীক্ষা দাও এবং ভালো করে তোমরা তোমাদের ভবিষ্যৎ গঠন করো। আরিফস ইংলিশ কেয়ার যদিও তোমাদের ডিগ্রি ক্লাস দিয়েই মূলত শুরু হয়েছিল 2020 সালে। আমি মূলত
করোনা ভাইরাস যখন এসেছিল তখন আমার কিছু স্টুডেন্ট বলেছিল স্যার আমাকে আমাদের অনলাইনে পড়ান। তো সেই থেকে মূলত যাত্রা বলা যায়। তো এরপর থেকে হাঁটি হাঁটি পাপা করে এখন 91,000 প্রায় 92,000 সাবস্ক্রাইবার তোমরাই করেছো সাবস্ক্রাইব, এবং তোমরা ফলো দিয়েছো, প্রায় 31K হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমাদের সহযোগিতা এবং তোমরা উপকৃত হচ্ছ, আমিও অনুপ্রাণিত হচ্ছি, ক্লাস নিচ্ছি, ব্যাপারটা এরকম। তো সার্বিকভাবে পরবর্তীতে আমি তোমাদের জবের জন্য তোমাদের হেল্প করবো ইনশাআল্লাহ। জবের জন্য তোমাদেরকে আমি ক্লাস নিব ধারাবাহিকভাবে। তবে তোমরা থার্ড ইয়ার শেষ করো, থার্ড ইয়ার শেষ করে তোমরা মাস্টার্সে ভর্তি হও এবং জবের প্রিপারেশনের জার্নিটা তুমি আরিফস ইংলিশ কেয়ারের সাথেই করতে পারবে। আর আমার এটাই হচ্ছে সর্বশেষ লাইভ ক্লাস তোমাদের পরীক্ষার আগে। হয়তো পরীক্ষার দিন তোমরা পরীক্ষা দিয়ে যখন বাসায় আসবে তখন হয়তো তোমাদের প্রশ্নটা মিলিয়ে দেওয়ার জন্য একটা লাইভে আসতে পারি। তো ততক্ষণ পর্যন্ত সকলকে বলবো তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও এবং ভালো করে পড়াশোনা করো। আর যারা ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে বলবো হয়তো তোমাদের যেভাবে পড়ানো উচিত ছিল সেভাবে পড়াতে পেরেছি কিনা জানি না। তো কোথাও গ্যাপ থেকে থাকলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তাআলা যেন তোমাদের তার গায়বী খাজানা থেকে গ্যাপগুলো পূরণ করে দেন। আর আমি যতদূর পারি চেষ্টা করেছি তোমাদেরকে আহ, পড়ানোর জন্য বা তোমাদেরকে কোর্স কমপ্লিট করানোর জন্য। এরই ফাঁকে যদি কোথাও গ্যাপ থেকে থাকে আল্লাহ তাআলা যেন তার নিজস্ব রহমতের বদৌলতে তোমাদেরকে সেগুলো পূরণ করে দেন, সেই শুভকামনা দোয়া আল্লাহর কাছে রাখি। আর তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক সেই শুভকামনা রেখে আজকে সর্বশেষ লাইভ ক্লাস থেকে বা তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের সর্বশেষ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।